আসসালামু আলাইকুম সবাইকে, কি অবস্থা তোমাদের? আজকে আমরা ফিজিক্স সেকেন্ড পেপারে চ্যাপ্টার 6 দ্যাট ইজ জ্যামিতিক আলোক বিজ্ঞান এই চ্যাপ্টারে মেডিকেল ফিজিক্স এর জন্য তোমার যা কিছু লাগে সবকিছু কভার করব। তোমার এই ক্লাসটা করার পরে জাস্ট একটা সিঙ্গেল ক্লাস করতে হবে, সেটা হচ্ছে এই ক্লাসটা। অর্থাৎ তোমার হ্যান্ড ক্যালকুলেশনের জন্য যা কিছু প্রয়োজন হয় সবকিছু এই ক্লাসে আমরা ডিসক্রাইব করছি। ক্লাসটা হচ্ছে 25 মিনিটের লেন্থ। আর আজকের এই ক্লাসের মধ্য দিয়ে আমি তোমাকে কনসেপচুয়াল যে ওভারভিউটুকু প্রয়োজন, যার মধ্য দিয়ে তুমি ফিজিক্সের এই চ্যাপ্টার থেকে যত ধরনের কোয়েশ্চেন আসা সম্ভব সবগুলো সলভ করতে পারবে। সো আমরা দেরি না করে ক্লাসটা শুরু করতে চাই, এবং এই ক্লাসের মাধ্যমে তুমি আলটিমেটলি মেডিকেল ফিজিক্সের জন্য যা কিছু দরকার সবকিছু ইনশাআল্লাহ কভার হবে, যদি তোমার কাছে একদম জিরো বেসিকও থাকে। তো আমরা শুরু করি। ফার্স্ট অফ অল আছে আমাদের যে টপিকটা, তার নাম হচ্ছে ফার্মাটের নীতি। কথা হচ্ছে ফার্মাট জিনিসটা কি? ফার্মাট হচ্ছে একজন বিজ্ঞানীর নাম, পিএনএ ফার্মাট। সো এই বিজ্ঞানী একটা নীতি আবিষ্কার করেছেন। যখন কোনো আলোক রশ্মি একটা সমতল পৃষ্ঠের মধ্যে আসে, সমতল পৃষ্ঠে এসে প্রতিফলিত হোক বা প্রতিসরিত হোক, ডাজন্ট ম্যাটার, সেটা সমতল পৃষ্ঠে আসার পরে প্রতিফলিত হোক অথবা প্রতিসরিত হোক, হওয়ার পর সে আলোক রশ্মিটা ক্ষুদ্রতম পথ অবলম্বন করবে। সে আলোক রশ্মিটা ক্ষুদ্রতম পথ অবলম্বন করবে। আর যদি সে গোলীয় পৃষ্ঠে আপতিত হয়, গোলীয় পৃষ্ঠে আপতিত হয়ে প্রতিফলিত হোক বা প্রতিসরিত হোক, সে আইদার ক্ষুদ্রতম পথ অথবা দীর্ঘতম পথ অতিক্রম করবে। তো এখান থেকে জাস্ট তোমাকে এই দুটো লাইনই মনে রাখতে হবে। এবং এই ফার্মাটির নীতির ক্ষেত্রে তিনটা ইউজ আছে। সো ইউজ তিনটা কি কি? সিম্পল, খুবই ইজি জিনিস। একটা হচ্ছে যেহেতু এখানে প্রতিফলন জড়িত, সুতরাং আলোর প্রতিফলনের যে দুটো সূত্র আছে, প্রতিফলনের সূত্র প্রতিপাদন, তারপর বলতে পারো তুমি আলোর প্রতিসরণ যেহেতু এখানে রিলেটেড, সো প্রতিসরণের সূত্র এখানে সম্পর্কিত। এবং এইটা যেহেতু আলোর ক্ষুদ্রতম পথ, দেখো ক্ষুদ্রতম পথ কখন হইতে পারে? এখান থেকে যদি আমি এদিকে ক্ষুদ্রতম পথে যাইতে চাই, তাহলে কি আমি এদিকে গেলে ক্ষুদ্রতম পথে পৌঁছাবো নাকি এদিকে গেলে ক্ষুদ্রতম পথে পৌঁছাবো? ডেফিনেটলি যদি একদম লম্ব সোজা বরাবর যাই, একদম সরল রৈখিক পথে যদি যাই, তখনই আমার পক্ষে যাওয়া সম্ভব। অর্থাৎ এটাকে আমরা বলতে পারি আলোর সরল রৈখিক গতি নির্ণয়। আলোর সরল রৈখিক গতি নির্ণয়। আলোর সরল রৈখিক গতি নির্ণয়। সরল রৈখিক গতি নির্ণয়। তো এটা খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস, যে ফার্মাটের নীতির ক্ষেত্রে এই তিনটা জিনিস আছে: প্রতিফলন, প্রতিসরণ এবং আলোর সরল রৈখিক গতি নির্ণয়। ডান। আশা করি ফার্মাট থেকে এর বাইরে তোমার পরীক্ষা আসার মতো কোনো সুযোগ নাই। নেক্সটে আসো আলোক পথ ও রশ্মি। দেখো আলোক পথ, এটাকে আমরা একটা সূত্রের মাধ্যমে প্রকাশ করতে পারি, যেখানে এই সূত্রের মধ্যে মিউ নামে একটা টার্ম আছে। সেই মিউটা সম্পর্কে আমরা একটু পড়বো। মিউ মানে হচ্ছে প্রতিসরণাঙ্ক, এবং এখানে আমাদের এল নট আছে, এল আছে শূন্য মাধ্যমের ক্ষেত্রে, যে কোনো মাধ্যমের জন্য আমরা এইটাকে আলোক পথ হিসেবে ধরে নিতে পারলাম। আর এদিকে আসো আলোক রশ্মি। আলোক রশ্মি থেকে তোমাকে মনে রাখতে হবে আলোক রশ্মির ইউজ, বা আলোক রশ্মি থেকে আমরা আসলে কি কি জিনিস বুঝতে পারি, বা আলোক রশ্মির ইউজ কোথায় কোথায় আছে, এইটা আমাদের লাগবে। প্রতিফলন, প্রতিসরণ, বিম্ব গঠন এবং আলোক যন্ত্রের ক্ষেত্রে আমরা আলোক রশ্মিকে ইউজ করে থাকি। ফাইন। এবার আসো আলোক রশ্মি, এটা তরঙ্গমুখের লম্ব বরাবর শক্তি সঞ্চালনের দিকে অগ্রসর হয়। তাহলে এই দুইটা টার্ম কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আমরা যদি এক কথায় বলি আলোক রশ্মি এবং আলোক পথ, আলোক পথের জন্য ইকুয়েশন জাস্ট এটাই এনাফ। আর আলোক রশ্মির জন্য এটার ইউজটা মনে রাখবা, এবং কোন দিকে এটা অগ্রসর হয় এটাও তোমাকে মনে রাখতে হবে। সো আলোক রশ্মি এবং আলোক পথ থেকে আশা করি এর বাইরে তোমার পরীক্ষা আসার মতো কোনো কিছু নাই। ফাইন। এরপর আসো, আচ্ছা আলোক রশ্মি জিনিসটা তো বোঝো আশা করি। ধরো এখানে এই যে একটা আলোক রশ্মি আসতেছে, আবার আরেকটা আলোক রশ্মি ফিরে যাচ্ছে, এই যে জিনিসগুলা, এটা হচ্ছে একটা আলোক রশ্মি, এটা আরেকটা আলোক রশ্মি। ডান। এবার আসো নেক্সট টপিক হচ্ছে আমাদের প্রতিফলন। মনে রাখবা প্রতিফলন গুলো ঘটে থাকে কোথায়? দর্পণের মধ্যে, দর্পণ অথবা আয়নার মধ্যে প্রতিফলন ঘটে থাকে। তো প্রতিফলনের জন্য দুইটা সূত্র আছে, দুইটা সূত্র তোমাকে মাস্ট মনে রাখতে হবে। তো ধরো এটা হচ্ছে আমাদের একটা মাধ্যম, মাধ্যম 1, এবং এটা আমাদের আরেকটা মাধ্যম, মাধ্যম 2। ঠিক আছে? তাহলে মাধ্যম 1 থেকে যখন আলোক রশ্মি, এই যে এখান থেকে দেখো একটা কালো দাগ আছে, তাই না? এই কালো দাগটাকে বলা হয় বিভেদ তল। তাহলে এটা হচ্ছে এই মাধ্যম 1 আর 2 কে বিভাজন করছে, তাই এটাকে বলা হয় বিভেদ তল। বিভেদ তল। তাহলে আমরা বলতে পারি যখন আলোক রশ্মি প্রথম মাধ্যম থেকে দুই মাধ্যমের মধ্যে বিভেদ তলের মধ্যে আসে, বিভেদ তলে আসে, তখন সে অবিলম্বের সাথে যে কোণ উৎপন্ন করে তাকে বলা হয় আপতন কোণ। তার মানে আই বলতে বোঝায় আপতন কোণ। আচ্ছা, এখানে আমি অবিলম্ব বলতে যেটাকে বোঝাচ্ছি সেটা হচ্ছে বিভেদ তলের সাথে লম্ব ভাবে অবস্থিত যে মানে রশ্মিটা আছে, সেটাকে যে রেখাটা আছে সেটাকে আমরা কি বলতে পারি?
অভিলম্ব বলতে পারি। তাহলে এটা হচ্ছে মাধ্যম 1, মাধ্যম 2, বিভেদ তল, এবং এদিকে আছে অভিলম্ব। আলটিমেটলি অভিলম্বের সাথে আপতিত রশ্মি যে কোণ উৎপন্ন করে তাকে বলা হয় আপতন কোণ, এবং অবিলম্বের সাথে প্রতিফলিত রশ্মি যে কোণ উৎপন্ন করে তাকে বলা হয় প্রতিফলন কোণ। আপতন কোণকে প্রকাশ করা হয় আই দ্বারা, এবং প্রতিফলন কোণকে প্রকাশ করা হয় আর দ্বারা। আর মানে হচ্ছে রিফ্লেকশন। সিম্পলি আমরা এখান থেকে বুঝতে পারছি। তো আমরা যদি আমাদের ফার্স্ট সূত্রটা বলি প্রতিফলনের, সেটা হচ্ছে এই যে আমাদের আপতিত রশ্মি আছে, এই যে আমাদের প্রতিফলিত রশ্মি আছে, আপতিত রশ্মি, প্রতিফলিত রশ্মি এবং অবিলম্ব, এরা প্রত্যেকটাই একই সমতলে অবস্থান করে, একই সমতলে অবস্থান করে। মানে ধরো কি বোঝাবো, ধরো এদিক থেকে একটা আলোক রশ্মি আসছে, আলোক রশ্মি আসলো, এই সেম আলোক রশ্মিটা এখানে অবিলম্ব ক্রিয়েট করছে, এটা হচ্ছে অবিলম্ব, এবং এই আলোক রশ্মিটা এদিকে আবার ফিরে যাবে। তাহলে এই যে তিনটা রশ্মি দেখা গেল, অর্থাৎ একটা আলোক রশ্মি আপতিত হইলো, একটা প্রতিফলিত হইলো, আর একটা অবিলম্ব বরাবর মাঝখানে ডিভাইডেশন হয়ে গেল, মানে অবিলম্ব হিসেবে থাকলো। এই তিনটাই কিন্তু একই সারফেসের মধ্যে থাকতেছে, এটা কিন্তু একই তল বা একই সারফেস, অর্থাৎ এই একটা তলের মধ্যে এসে আপতিত হচ্ছে, এই একটা তল থেকে প্রতিফলিত হচ্ছে, এই তল বরাবরই অবিলম্বটা কাজ করতেছে। সো দ্যাট ইজ এ ভেরি গুড জিনিস, যেটা হচ্ছে আমাদের এটা একই তল বরাবর থাকে। আর সেকেন্ড যে টার্মটা আছে সেটাই পরীক্ষায় আসে, সেটা হলো আপতন কোণ এবং প্রতিফলন কোণ। এই দুইটা হচ্ছে সমান। তাহলে আপতন কোণ এবং প্রতিফলন কোণ এই দুইটার পরিমাণ কিন্তু সমান হয়ে থাকে। ধরো তোমাকে জিজ্ঞেস করলো যে এটার পরিমাণ দেওয়া আছে 30 ডিগ্রি, তার মানে এটার পরিমাণ কতটুকু হবে জিজ্ঞেস করলো। তাহলে এটা যদি 30 ডিগ্রি হয় তার মানে এটা 60 ডিগ্রি, আর এটা যদি 60 ডিগ্রি হয় তার মানে এটাও 60 ডিগ্রি, আর এটা যদি 60 ডিগ্রি হয় তার মানে এটা 30 ডিগ্রি। পরীক্ষায় কোনটা জিজ্ঞেস করছে তার উপর ডিপেন্ড করতেছে আনসার তুমি কি দিবা। আশা করি বুঝতে পারছো। ওকে ফাইন। তো প্রতিফলন থেকে আমরা এখান থেকে মোটামুটি অনেক কিছু পড়ে ফেললাম। এবার আসো, প্রতিফলন যেহেতু আমরা দর্পণের মধ্যে ইউজ করে থাকি, তো কোন দর্পণের ইউজ কোথায় কোথায় আছে এটা কিন্তু আমাদের মাস্ট মনে রাখতেই হবে। তো তার জন্য হচ্ছে আমি একটা বক্স দিলাম, এবং এই বক্স থেকে হচ্ছে আমি একটু মার্ক করি। দেখো, সমতল দর্পণ, আমরা নর্মালি আমাদের বাসা বাড়িতে যে দর্পণটা ইউজ করে থাকি সেটা কিন্তু সমতল দর্পণ। ওখানে খুব বেশি বড় করে দেখানোর প্রয়োজন পড়ে না, ছোট করে দেখানোর প্রয়োজন পড়ে না, আমরা আমাদেরকে দেখতে চাই। সো বেসিক্যালি আমরা আমাদের নিজেদের চেহারা দেখার জন্য যেটা ইউজ করে থাকি সেটাকে বলা হয় সমতল দর্পণ। ফাইন। এবার আসো, সাবমেরিনের ক্ষেত্রে যারা ইউজ করা হয়, সাবমেরিনের ক্ষেত্রে পেরিস্কোপ ইউজ করা হয়, এবং পেরিস্কোপের ক্ষেত্রেও কিন্তু পেরিস্কোপের মধ্যেও কিন্তু কি ইউজ করা হয়, এই সমতল দর্পণই ইউজ করা হয়। ফাইন। এবার আসো অবতল দর্পণ। যখন তুমি কোনো কিছু বড় করে দেখতে চাও, যেটা যে সাইজের সেটা যদি সেই সাইজেরই দেখতে চাও, সেক্ষেত্রে তোমাকে ইউজ করতে হবে সমতল দর্পণ। তাহলে সেম সাইজের দেখতে হলে তুমি ইউজ করবা সমতল দর্পণ, কারণ এখানে বিবর্ধনের মান m = 1 হয়ে থাকে। আর এই যে অবতল দর্পণ আছে, অবতল দর্পণে বিবর্ধনের মান m > 1 হয়ে থাকে। এবং আমরা যখন কোনো বিবর্ধিত লক্ষ্যবস্তু দেখতে চাই, বিবর্ধিত বিম্ব দেখতে চাই, লক্ষ্যবস্তুর বিবর্ধিত বিম্ব দেখতে চাই, তখন আমরা ইউজ করে থাকি সমতল দর্পণ। ফাইন। তো এখান থেকে আমরা কি করে থাকি, এখান থেকে হচ্ছে নাক কান গলার ভিতর পর্যবেক্ষণ করতে ইউজ করে থাকি। ভালো কথা। তারপর জটিল অনুবীক্ষণ যন্ত্রে আমরা ইউজ করে থাকি, জটিল অনুবীক্ষণ যন্ত্র ইউজ করে থাকি। তারপরে আসো, গাড়ির হেডলাইট, আগুন ধরানো, ইএনটি, জটিল ও প্রতিফলক দূরবীক্ষণ যন্ত্র ইউজ করে থাকি। সো আলটিমেটলি তোমার কিন্তু এই টপিক গুলা মাস্ট লাগবে। আমি যেটা করতাম, আমার এত কিছু মনে থাকার দরকার হতো না, আমি সিম্পলি মনে রাখতাম যে আমি বড় করে দেখতে চাই। আর বড় করে দেখতে চাইলে কোথায় কোথায় দেখতে হবে, যেমন গাড়ির হেডলাইটে বড় করে দেখা উচিত, আগুন ধরানোর ক্ষেত্রে দেখা উচিত, ইএনটি ডাক্তার যারা ইউজ করে, ধরো তোমার একদম ইএনটি মানে নাক কান গলা, ধরো কানের ভিতরে কি আছে না আছে একটু বড় করে দেখবে, ভিতরে কি আছে খুব ছোট খালি চোখে দেখা যায় না, একটু বড় করে দেখতে চাই, তাহলে কি ইউজ করা উচিত, ডেফিনেটলি এমন একটা আয়না ইউজ করা উচিত যে আয়নাটা আমাকে বড় করে দেখাবে। তো বড় করে দেখানোর জন্য অবতল দর্পণ। আর সিম্পলি মনে রাখবা, ছোট করে দেখাতে বা খর্বিত করে দেখাতে আমরা ইউজ করে থাকি উত্তল দর্পণ। উত্তল দর্পণ ইউজ করে থাকি বাস বা মোটর সাইকেল চালক পেছনের গাড়ি পর্যবেক্ষণ করতে আমরা এই দর্পণটা ইউজ করে থাকি। আশা করি আমরা এই যে দর্পণ গুলো আছে, সমতল দর্পণ, উত্তল দর্পণ, অবতল দর্পণ, এদের ইউজ গুলো আমরা মুখস্থ রাখতে পারবো। ফাইন। এবার আসো আমরা নেক্সট টপিকে যাই। আমাদের নেক্সট টপিক হচ্ছে ভেরি ইম্পর্টেন্ট একটা টপিক, সেটা হচ্ছে প্রতিসরণ। প্রতিসরণ টপিকে কিন্তু অনেক কিছুই আছে, এবং অনেকেই আসলে প্রতিফলনটা যত সহজ লাগে প্রতিসরণ ঠিক ততটাই কঠিন লাগে। তো প্রতিসরণটা আশা করি তোমরা এখন বুঝতে পারবা ইনশাল্লাহ। ফার্স্ট অফ অল, এখানে আমাদের দুইটা সূত্র আছে, আগের মতোই দুইটা সূত্র আছে। তো ফার্স্ট সূত্র আসলে তেমন কিছুই না। ফার্স্ট সূত্র বলতেছে যে আপতিত রশ্মি, প্রতিসরিত রশ্মি, এবং হচ্ছে এই যে আমাদের কি বলে বিভেদ তল, বিভেদ তল, এরা বেসিক্যালি একটা তলের মধ্যেই থাকে, কিন্তু মাধ্যমটা ভিন্ন থাকে। যেমন ধরো এটা যদি আমাদের মাধ্যম 1 ধরলাম, আর এটা যদি আমি মাধ্যম 2 ধরলাম, তাহলে এই কন্ডিশনটা এখানে দেখা গেল। আচ্ছা, তাহলে এক মাধ্যম থেকে আরেক মাধ্যমের মধ্যে আলোক রশ্মি গুলা
প্রতিসরিত হয়। এক মাধ্যম থেকে যখন আরেক মাধ্যমে যায়, আলোক রশ্মি কিছুটা দেখো প্রতিসরিত হচ্ছে। যদি বিষয়টা এরকম হইতো, ধরো এই বরাবর এসে আপতিত হচ্ছে, তখন কিন্তু সে এই বরাবর প্রতিসরিত হইতো। যখন হালকা করে একটু বাঁকলো, প্রতিসরিত হয়েছে, আর একটু এও হচ্ছে একটু অবিলম্ব থেকে দূরে সরে গেল। এখন দূরে সরে যাবে কোনটা, কাছে সরে যাবে কোনটা, এটা তোমাকে একটু খেয়াল রাখতে হবে। কখন দূরে সরে যায়, কখন কাছে চলে আসে। মনে রাখবা, যখন ঘন থেকে হালকার দিকে যায়, ঘন থেকে যখন হালকা মাধ্যমের দিকে যায়, তখন সে অবিলম্ব থেকে দূরে সরে যায়, অবিলম্ব থেকে দূরে সরে যায়। ঠিক আছে, আমরা কোন অলওয়েজ ইউজ করে থাকি অবিলম্ব থেকে। সো এখানে যত ডিরেকশন সবসময় আমরা অবিলম্ব থেকেই চিন্তা করি। সো যেহেতু ঘন থেকে হালকা মাধ্যমে গেলে দূরে চলে যায়, এখন তুমি আমাকে এই ছবিটা দেখে বলো সিম্পলি যে এখানে কোনটা ঘন মাধ্যম আর কোনটা হালকা মাধ্যম। আমরা ডেফিনেটলি বুঝতে পারছি যেটা হচ্ছে ঘন মাধ্যম, এটা হালকা মাধ্যম। কারণ ঘন থেকে যখন হালকাতে যায়, তখন কিন্তু অবিলম্ব থেকে দূরে সরে যাচ্ছে। এখানে যতটুকু কোণ, আর কিন্তু পরিমাণে আরেকটু বেশি, তাই না? সিম্পলি আমরা এটা বুঝতে পারি। সো আমরা হচ্ছে ফার্স্ট সূত্র এবং সেকেন্ড সূত্র হচ্ছে ভাবার্থ, সেটা বুঝতে পারছি। সেকেন্ড যে সূত্রটা আছে, সেই সূত্রটাকে বলা হয় স্নেলের সূত্র। সো জার্মান বিজ্ঞানী স্নেল একটা সূত্র দিচ্ছেন, সেটা হচ্ছে সাইনের সূত্র বলা হয়। তাহলে স্নেলের সূত্র বলতে পারো, অথবা তুমি এটাকে সাইনের সূত্র বলতে পারো। সাইনের সূত্র বলতে পারো। আমি হচ্ছে পরের লাইনে ইকুয়েশন লেখা আছে, এটা না তো কোথায় জানি ইকুয়েশন লেখা ছিল। ওকে ভাই, ইকুয়েশন যেহেতু লেখা নেই আমি লিখে দেই। যেমন ধরো এখানে হচ্ছে, ধরো আমাদের এই যে প্রথম মাধ্যমটা আছে, প্রথম মাধ্যম এটা হচ্ছে মিউ1, এটা হচ্ছে আমাদের সাইন আই, মানে এখানে হচ্ছে আমাদের কি আছে, আপতন কোণ আছে, এখানে হলো আই দেওয়া আছে। তারপরে এটা হলো আমাদের মিউ2, এবং এখানে হচ্ছে আমাদের আর দেওয়া আছে। তাহলে আমরা এখানে এত স্নেলের মতামত অনুসারে লিখতে পারি মিউ1 সাইন আই ইজ ইকুয়ালস টু মিউ2 সাইন আর। ঠিক আছে, তো আমরা এখান থেকে এই ইকুয়েশনটা লিখতে পারি। এটা হচ্ছে আমাদের প্রতিসরণের সূত্র, প্রতিসরণের ইকুয়েশন। ডান। এবার আসো, আমরা এই যে মিউটা পাইলাম, এই মিউ থেকে আমরা যে ইকুয়েশনটা লিখতে পারি বা যে মেইন লাইনটা লিখতে পারি, এটা কিন্তু তোমার এই পরীক্ষার জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। পুরো অধ্যায়ের মধ্যে যতগুলো ইকুয়েশন আছে, সবচেয়ে ইম্পর্টেন্ট কোনো ইকুয়েশন যদি তুমি আমাকে জিজ্ঞেস করো, তাহলে ডেফিনেটলি এই ইকুয়েশনটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ একটা ইকুয়েশন। ওকে ফাইন, দেখো এখানে কি হয়, এ মিউ বি, অর্থাৎ এ মাধ্যম থেকে যদি আলোক রশ্মি বি মাধ্যমে প্রবেশ করে, এ থেকে কোথায় প্রবেশ করবে, এ থেকে প্রবেশ করবে হচ্ছে বি মাধ্যমে, এ থেকে প্রবেশ করবে বি মাধ্যমে, তখন ইজ ইকুয়ালস টু সাইন আই বাই সাইন আর ইজ ইকুয়ালস টু মিউ বি বাই মিউ এ। তার মানে এই যে এখানে 0 মিউ বি লিখা মানে কি, বি মাধ্যমের পরম প্রতিসরণাঙ্ক বাই এ মাধ্যমের পরম প্রতিসরণাঙ্ক ইজ ইকুয়ালস টু সি এ বাই সি বি, এ মাধ্যমের আলোক কি বলে আলোর বেগ বাই বি মাধ্যমের আলোর বেগ, এ মাধ্যমে তরঙ্গ দৈর্ঘ্য বাই বি মাধ্যমে তরঙ্গ দৈর্ঘ্য। ভেরি ভেরি ইম্পর্টেন্ট এটা ইকুয়েশন, এবং এই ইকুয়েশনটা তুমি যত ভালোভাবে অ্যাপ্লাই করতে পারবা, তুমি শিওর থাকো তুমি এই চ্যাপ্টারটা মানে প্রতিসরণ টপিকটা অন্তত তত বেশি ভালো বুঝতে পারো। ওকে ডান। এবার আসো, এখানে কুশির একটা ইকুয়েশন দেয়া আছে, তুমি জাস্ট একবার চোখ বুলায় নাও, একবার জাস্ট চোখ বুলাও তাইলেই হবে, আকসে লাগবে না। এখানে একটা কথা লেখা আছে, মিউ অফ CO2 ইজ গ্রেটার দেন মিউ অফ ক্রাউন গ্লাস। ওকে, তোমার এখানে মুখস্থ রাখার জন্য একটা বিষয়, সেটা মুখস্থ রেখে দিবা, সিম্পলি শেষ। এরপরে যাব আমরা, এই যে তোমার এই ইকুয়েশনটা কিন্তু ভুলে যাওয়া যাবে না, ঠিক আছে, ভুলে যাওয়া যাবে না। এখান থেকে দেখো মিউ নির্ণয়ের দুইটা পদ্ধতি লেখা আছে, একটা পদ্ধতি হচ্ছে সমতল দর্পণ, এবং আরেকটা পদ্ধতি হলো, মানে পদ্ধতি না অ্যাকচুয়ালি দুইটা যন্ত্র ইউজ করা হয়। ঠিক আছে, দুইটা আমাদের ইউজ করা হয়, একটা হচ্ছে সমতল দর্পণ এবং আরেকটা হলো উত্তল লেন্স। সো এটা একটু মনে রাখবা তাইলেই হবে। নেক্সটে আসো, বিভিন্ন পরম প্রতিসরণাঙ্কের ভ্যালুগুলা কিন্তু বইয়ে দেয়া আছে, সেটা তোমাকে মাস্ট মনে রাখতে হবে। কি কি আছে, পানি 1.33, কেরোসিন 1.44, কাঁচ 1.5 এবং গ্লিসারিন 1.466। তো এগুলা কিন্তু ভ্যালু তোমাকে মুখস্থ করতে হবে, এবং পরীক্ষায় কিন্তু হুটহাট চলে আসে, এবং এই ভ্যালুগুলো একদম ইজিলি মনে রাখা যায়। ঠিক আছে, ইজিলি মনে রাখা যায়। পানি হচ্ছে কত, 1.33, 4/3 অনেক সময় প্রকাশ করা হয়, অনেক সময় কিন্তু 1/3 না থাকে, 1.33 না থাকে 4/3 থাকে, অনেক সময় কিন্তু এটা 3/2 থাকে। ঠিক আছে, জিনিসগুলো খেয়াল রাখলেই হবে। এবার আসো, আমরা তখন পড়লাম কি সম্পর্কে পড়ছি, প্রতিসরণাঙ্ক সম্পর্কে পড়ছি। তোমাকে একটা কথা মনে রাখাই দিই, সেটা হচ্ছে, ধরো আলোক রশ্মি এই হচ্ছে একটা মাধ্যম, এখান থেকে আসলো প্রথমে, আসার পরে সে হচ্ছে ধরো এইভাবে এদিকে না, ধরো কাইন্ড অফ এটা হচ্ছে এদিকে চলে গেছে, আর যেটা আসছিল এটা একটু অন্যভাবে দিই, সবগুলো সেমই লাগতেছে আসলে।
এটা ধরো এমনি আসছিল এখন এমনি গেছে। তারপর ধরো এখানে একটা বিভেদ তল, তখন সে আসলে কিভাবে চলে যাবে? যদি এরকম হয় যে এটা এ মাধ্যম, এটা বি মাধ্যম, আবার এটা এ মাধ্যম, ঠিক আছে, হইতে পারে না? ধরো এখান থেকে তুমি দেখতেছো মাঝখানে হচ্ছে কাঁচ আছে, পিছনে আবার বাতাস আছে। তো এরকম যদি হয়, এখান থেকে আসছে, এখান থেকে আবার ওই একই মাধ্যমে ফিরে গেছে, তখন কিন্তু এই যে আমাদের কোণটা আর এই যে আমাদের কোণটা ছিল, দুইটা কিন্তু সমান হয়ে থাকবে। ঠিক আছে, এখানে যে আমাদের I1 ছিল, এটা কি? এটা হচ্ছে R1। এটা কি? এটা হচ্ছে I2। এটা হলো R2। তখন আমরা বলতে পারবো I2 ইজ ইকুয়ালস টু R2। ঠিক আছে, I2 ইজ ইকুয়ালস টু R2। সরি, I2 কি লিখতেছি, এই যে প্রথমটা ছিল, অর্থাৎ I1 ইজ ইকুয়ালস টু R2। I1 ইজ ইকুয়ালস টু R2। ডান। এবার আসো পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন এবং থিটা সি। থিটা সি বলতে কি বোঝায়? থিটা সি বলতে বোঝায় সংকট কোণ। সংকট কোণ বলতে পারো, অথবা ক্রান্তি কোণ বলতে পারো। এটাকে প্রকাশ করা হয় থিটা সি। সি মানে হচ্ছে ক্রিটিক্যাল, আর থিটা মানে হচ্ছে অ্যাঙ্গেল। সো থিটা সি মানে হচ্ছে ক্রিটিক্যাল অ্যাঙ্গেল। ফাইন। এখন আসো, এখন আমরা যে জিনিসটা দেখবো সেটা সম্পর্কে তুমি অলরেডি জানো। যেমন এই হচ্ছে আমাদের এটা অবিলম্ব এবং বিভেদ তল। এখান থেকে আলোক রশ্মি কোথায় যাচ্ছে? এখান থেকে ধরো আলোক রশ্মি কোথায় যাচ্ছে? এই হচ্ছে আমাদের হলো না, এই ছবিটা হয় না আসলে। এটাকে আমি একটু কাটতেছি, এটাকে আমি কাটতেছি, এটা হচ্ছে নতুন একটা ছবি আঁকি। এই হচ্ছে আমাদের ধরো এই হচ্ছে আমাদের অভিলম্ব এবং বিভেদ তল। এবার সিম্পলি তুমি চিন্তা করো, যদি আমরা এই বরাবর কোনো একটা লাইটকে পাস করতাম, এটা ঘন মাধ্যম এবং এটা হালকা মাধ্যম, তুমি ধরে নাও সিম্পলি এটা ঘন, এটা হালকা, তাহলে ঘন থেকে হালকার দিকে যাচ্ছে। যখন আলোক রশ্মি এখানে আসে আপতিত হয়, তখন কি অবিলম্ব থেকে দূরে সরে যাবে? তো যদি আমি এটা দেখি, তাহলে এটা অবিলম্ব থেকে একটু দূরে সরে গেছে, বুঝলাম। যদি আমি এটা দেই, তাহলে অবিলম্ব থেকে আরেকটু দূরে সরে যাবে, বুঝলাম। যদি আমি এটা দেই, তাহলে অবিলম্ব থেকে আরেকটু দূরে সরে যাবে, বুঝলাম। এবার যদি আমি এটা দেই, তাহলে অবিলম্ব থেকে একদম দূরে সরে যেতে যেতে এমন অবস্থা হবে যে সে একদম বিভেদ তল ঘেঁষে চলে যাবে। বিভেদ তল ঘেঁষে চলে যাবে। তাহলে এদিক থেকে যখন আমি এদিকে দিছিলাম, তার মানে এদিক থেকে দিলে আমি এদিকে দিছিলাম, এদিক থেকে দিলে আমি এদিকে দিচ্ছি। বিষয়টা কেমন হয়ে গেল না? তাহলে এইটা দিয়ে যখন আমি আলোক রশ্মি পাস করতেছি, সে বিভেদ তল ঘেঁষে চলে যাবে। বিভেদ তল ঘেঁষে চলে যাবে, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কথা। বিভেদ তল ঘেঁষে চলে যাবে, ঠিক আছে? তাহলে বিভেদ তল ঘেঁষে যখন চলে যাবে, তখন কি হবে দেখো। যখন বিভেদ তল ঘেঁষে চলে যাবে, যে কোণের জন্য বিভেদ তল ঘেঁষে চলে যায় তাকে বলা হয় থিটা সি। আশা করি বুঝছো। এবার আসো, এইটার জন্য বিভেদ তল ঘেঁষে যাইতো, আমি তার চেয়ে বড় কোণ দেই, এইটার এই দিকে যাই, এটার জন্য যদি এদিকে যাইতো, তাহলে এটার জন্য কোন দিকে যাবে? এদিকে আসা শুরু করবে, কারণ বিভেদ তল তো আলটিমেটলি বিভেদ তল পর্যন্ত আগে ছিল। আর বিভেদ তল থেকেও বড় কোণে, মানে অবিলম্ব থেকে আগে একটু দূরে ছিল। আমি যদি আরো বেশি দূরে দেই, আমি যদি আপতন কোণের মান আরো বাড়ায় ফেলি, তাহলে সংকট কোণের থেকে বড় কোণে যখন ফিরে আসবে আলোক রশ্মি, তখন কিন্তু একদম যে মাধ্যম থেকে যাচ্ছিল সেই মাধ্যমে ফিরে আসতেছে। আমরা জানি প্রতিফলন যখন হয়, যে মাধ্যমের আলোক রশ্মি সে মাধ্যমে ফিরে আসে, আর প্রতিসরণ একটা ভিন্ন মাধ্যমে চলে যায়, তাই না? কিন্তু এখানে দেখো, এদিক দিয়ে আমি লাইট পাস করতেছি, ফিরে আসছে আমার একই মাধ্যমে। তার মানে এটা হচ্ছে কোন ধরনের প্রতিসরণ না, বরং একটা পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনের ঘটনা। এবার আশা করি বুঝতে পারছি। সো এখান থেকে তোমার সিম্পলি মনে রাখতে হবে যে পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনে কি হয়, বা পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনের শর্ত কি। শর্ত কি? শর্ত হচ্ছে ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমে যাওয়া লাগবে, এক নাম্বার শর্ত। এবং সেকেন্ড শর্ত হচ্ছে আই গ্রেটার দেন থিটা সি হবে, অর্থাৎ থিটা সি যতটুকু আছে তার চেয়ে বেশি হইতে হবে আই কে। আশা করি এবার বুঝতে পারছি। ওকে ফাইন, এখান থেকে আমি একটু কাইটা দিলাম যেটা ভুল আছে। এখন এখান থেকে আমি সর্বশেষ শেষ যে সূত্রটা নিয়ে আসতে পারি, সেটা হচ্ছে থিটা সি ইজ ইকুয়ালস টু সাইন ইনভার্স মিউ বি বাই মিউ এ। সাইন ইনভার্স মিউ বি বাই মিউ এ। তো এখানে মনে রাখবা, মিউ বি বলতে বোঝায় হালকা মাধ্যমের প্রতিসরণাঙ্ক, হালকা মাধ্যমের প্রতিসরণাঙ্ক, আর মিউ এ বলতে বোঝায় ঘন মাধ্যমের প্রতিসরণাঙ্ক। ডান? ওকে ফাইন। নেক্সট নেক্সট আমরা কোথায় যাব? এটার দৃষ্টান্ত তোমাকে মুখস্থ রাখতে হবে। মনে রাখবা, পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন যখন হয়, তখন 100% লাইট প্রতিফলিত হয়। আর যখন পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন না হয়, নর্মাল প্রতিফলন হয়, তখন খুবই কম পরিমাণ, সেটা 19 বইয়ে লেখা ছিল 4%। তো ওইটা বাদ দাও, খুবই কম পরিমাণ আলোক রশ্মি কিন্তু আবার একই মাধ্যমে ফিরে আসে, অর্থাৎ প্রতিফলন হয়। তার মানে প্রতিফলন যখন হয়, তখন কিন্তু সব আলো ফিরে আসতে পারে না,
একটা কিয়ত অংশ আলোয় ফিরে আসে। আর যখন পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন ঘটবে তখন কিন্তু প্রতিফলনের যা পার্টটুকু ছিল ওটা তো আসবে, প্রতিসরণে যা ছিল ওইটাও চলে আসবে। তো একদম সবটুকু আলোই কিন্তু পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনের মাধ্যমে একই মাধ্যমে ফিরে আসে। ফাইন, এবার আসো এখান থেকে তোমার এগুলার এক্সাম্পল মাস্ট মনে রাখতে হবে যে কোনটার ক্ষেত্রে পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন কোথায় কোথায় ঘটে। যেমন এখানে হচ্ছে আলোকীয় তন্তু, এটা সবচেয়ে বেশি আসে। অপটিক্যাল ফাইবারের মধ্যে কোনটা ইউজ করা হয়? আলোর পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন ইউজ করা হয়ে থাকে। আমরা আশা করি বুঝতে পারতেছি। তোমরা অবশ্যই কমেন্টে জানাবা যে কোর এবং ক্লেড, যেটা ভিতরে থাকে তার নাম হচ্ছে কোর, আর যেটা ক্লেড এটার নাম হচ্ছে, এটা হচ্ছে বাইরে থাকে। তাহলে কোর থাকে ভিতরে, ক্লেড থাকে বাইরে। এদের মধ্যে কোনটা সঠিক? কোরের প্রতিসরণাঙ্ক কি বেশি নাকি ক্লেডের প্রতিসরণাঙ্ক বেশি? তোমরা এটা কমেন্টে জানাবা ইনশাআল্লাহ। ওকে, আমরা নেক্সট আগাইতে পারি। এবার আসো লেন্স। ঠিক আছে, লেন্সকে আমরা ভাগ করতে পারি দুই ভাগে। একটা হচ্ছে উত্তল লেন্স আর একটা হলো অবতল লেন্স। উত্তল লেন্সকে আর কি নামে ডাকা যায়? উত্তল লেন্সের আরেক নাম হচ্ছে কনভেক্স লেন্স। আর এদিকে আছে অবতল বা কনকেভ লেন্স। কনভেক্স, উত্তল, আর কি কি নাম আছে? অভিসারী, স্থূলমধ্য। আর এদিকে আছে অপসারী অথবা ক্ষীণমধ্য। দেখো সিম্পলি এটা হচ্ছে আমাদের একটা স্থূলমধ্য লেন্স, মানে মাঝখানটা মোটা, দুই পাশ চিকন, এটার নাম স্থূলমধ্য লেন্স। আর এদিকে আছে অপসারী বা ক্ষীণমধ্য, অর্থাৎ দুই পাশ মোটা, মাঝখানটা চিকন, দুই পাশ মোটা, মাঝখানটা চিকন, এটাকে বলা হয় ক্ষীণমধ্য লেন্স। ঠিক আছে, আশা করি আমরা এটা খুব ভালো মতো বুঝতে পারবো। নেক্সট, এবার লেন্সের কি কি পরিচয় আশা করি তোমার এটা আইডিয়া আছে। যেমন বক্রতার কেন্দ্রকে বলা হয় সি, প্রধান ফোকাসকে বলা হয় এফ, এবং একদম আলোক কেন্দ্রকে বলা হয় ও। অর্থাৎ এটা হচ্ছে আমাদের একটা লেন্স। এবং এটা কি ধরনের লেন্স? ডেফিনেটলি তুমি ছবি দেখে বুঝতে পারতেছো যে এটা হচ্ছে একটা দ্বি উত্তল লেন্স। আচ্ছা, তো আমরা যেহেতু দ্বি উত্তল লেন্স কথাটা বলে ফেলছি, তো আমরা উত্তল লেন্সকে তিন ভাগে ভাগ করতে পারি। উত্তল লেন্সকে কি কি ভাগে ভাগ করতে পারি? একটা হচ্ছে সমতল উত্তল, মনে রাখবা নাম যেহেতু উত্তল লেন্স সুতরাং লাস্টে কি থাকবে? লাস্টে শেষ পর্যন্ত উত্তলই থাকবে। তাহলে সমতল উত্তল লেন্স, যদি দুইটাই উত্তল থাকে তখন তাকে বলা হয় দ্বি উত্তল লেন্স। যদি একটা অবতল থাকে, একটা উত্তল থাকে, তখন তাকে বলা হয় অবতল উত্তল লেন্স। অবতল উত্তল লেন্স দেখে তুমি কি বুঝবা এটা কি অবতল না উত্তল? এটা কিন্তু উত্তল, যেটা লাস্টে থাকে ওইটাই হচ্ছে আসল জিনিস। আচ্ছা, তারপরে অবতল লেন্স। অবতল লেন্সকে ভাগ করা যায় তিন ভাগে। একটা হচ্ছে সমতলাবতল, সমতলাবতল, এখানে আছে দ্বি উত্তল, এটার মতো এখানেও আছে দ্বি অবতল। ভালো, এদিকে আছে অবতল উত্তল, এদিকে তুমি লিখতে পারো উত্তল আবতল, উত্তল আবতল। ফাইন, ওকে, তাহলে উত্তল অবতল এই জিনিসগুলো আমরা বুঝতে পারছি। এবার লেন্সের কথা তো আমরা বললাম। নেক্সটে আসো উন্মেষ। উন্মেষ বা অ্যাপারচার। লেন্সের ব্যাসকে বলা হয় অ্যাপারচার। ঠিক আছে, তাহলে লেন্সের ব্যাসকে বলা হয় অ্যাপারচার। এবং যদি 10 ডিগ্রির চেয়ে কম হয়, যদি 10 ডিগ্রির চেয়ে কম হয়, দেখো এটা তো লেন্সের ব্যাস বলতে তো আর ব্যাস হয় না, এটা বেসিক্যালি তোমার কি হবে? একটা কোণই হবে, আলটিমেটলি একটা কোণই হবে। তো এই কোণের ভ্যালুটা যদি 10 ডিগ্রির চেয়ে কম হয় ইসাক স্যারের মতামত অনুসারে, তখন তাকে বলা হবে ক্ষুদ্র উন্মেষযুক্ত দর্পণ। আচ্ছা, এখানে দর্শন লিখে রাখছে, দর্পণ হবে। তো ক্ষুদ্র উন্মেষযুক্ত দর্পণ, তাহলে এটা হচ্ছে 10 ডিগ্রির চেয়ে কম। আর যদি 6 ডিগ্রির চেয়ে কম হয় তখন তাকে বলা হয় ক্ষুদ্র উন্মেষযুক্ত দর্পণ, অ্যাকর্ডিং টু তপন স্যার। তাহলে তপন স্যার অনুসারে 6 ডিগ্রি, ইসাক স্যার অনুসারে 10 ডিগ্রি। পরীক্ষা আসলে কোনটা দিব? যদি দুইটাই অপশনে থাকে ডেফিনেটলি 10 ডিগ্রি। আর যদি 10 ডিগ্রি না থাকে সেক্ষেত্রে আমার সেকেন্ড চয়েসটা হবে 6 ডিগ্রি। আমরা আশা করি জিনিসটা ক্লিয়ার হয়েছে। নেক্সটে আসো। এবার এফ বলতে কি বোঝায়? এফ বলতে বোঝায় ফোকাস দূরত্ব। ওকে, তো ফোকাস দূরত্ব যদি উত্তল লেন্স হয়ে থাকে সেক্ষেত্রে ফোকাস দূরত্ব হবে পজিটিভ, এবং যদি অবতল লেন্স হয়ে থাকে তাহলে ফোকাস দূরত্ব হবে নেগেটিভ। এবার আসো, এই উত্তল লেন্সের ফোকাস দূরত্ব নির্ণয়ের ক্ষেত্রে চারটা পদ্ধতি আছে। কি কি পদ্ধতি? লস দিয়ে মনে রাখা যায়। ল থেকে দুইটা, লম্বন এবং লেখচিত্র। স থেকে দুইটা, সমতল এবং সরল। এদিকে আসো, সংসদ দিয়ে মনে রাখতে পারি আমরা অবতল লেন্সের ফোকাস দূরত্ব নির্ণয় পদ্ধতি। এগুলো কিন্তু এক্সট্রা রাইটার ইনফো। অর্থাৎ সং থেকে হচ্ছে সংযোগ, স থেকে সহায়ক, এবং দ থেকে দর্পণ। সো এখানে তিনটা পদ্ধতি আছে অবতল দর্পণের, অবতল দর্পণ বলতেছি, অবতল লেন্সের ফোকাস দূরত্ব নির্ণয় সূত্র। মাস্ট এটা মনে রাখতে হবে কিন্তু। আশা করি তোমরা এটা খুব ভালোভাবে খেয়াল রাখতে পারবা। নেক্সট, এবার আসো লেন্সের প্রস্তুত কারকের সমীকরণ। দেখো এটার সাথে তুমি একটু পরে আবার এটার মধ্যে পেস্ট লাগাই দিবা। তাহলে একটা হচ্ছে প্রস্তুত কারকের সমীকরণ, যে হচ্ছে লেন্স বানায়, চশমা কাচ যিনি বানান তার জন্য যে ইকুয়েশনটা কাজ করে এটা হচ্ছে এটা, 1/f ইজ ইকুয়ালস টু μ2/μ1 - 1
ইন্টু 1/r1 মাইনাস 1/r2। সো তোমার যা এখান থেকে পরীক্ষায় বোঝা টোঝা লাগবে না, সিম্পলি এখান থেকে লেন্স প্রস্তুতকারকের সমীকরণ কোনটা পরীক্ষায় আসবে এটাই আনসার দিয়ে আসো। এবার আসো লেন্সের সাধারণ সমীকরণ 1/u প্লাস 1/v ইজ ইকুয়ালস টু 1/f। সিম্পলি তুমি প্রত্যেকটার কি জানো, প্রত্যেকটা কি পরিচয় জানো, ইউ মানে কি, ভি মানে কি, এফ মানে তো তুমি এমনিতেও জানা উচিত। তাহলে ইউ মানে হচ্ছে লক্ষ্য বস্তুর দূরত্ব, তাহলে লক্ষ্য বস্তুর কতটুকু দূরত্ব আছে উইথ চিহ্ন, চিহ্ন সহ লক্ষ্য বস্তুর দূরত্বকে বলা হয় ইউ। ভির ক্ষেত্রে মনে রাখবা এটা হচ্ছে বিম্বের দূরত্ব, তাহলে বিম্ব কতটুকু দূরত্বে আছে সেটাকে বলা হয় কি বলা হয়, এটাকে বলা হয় ভি। এখন কথা হচ্ছে ভাই এইসব হিসাব নিকাশ আমরা কিসের সাপেক্ষে করতেছি, অল হিসাব নিকাশ অবিন্দু সাপেক্ষে করা হয়, অর্থাৎ লেন্সের আলোক কেন্দ্রের সাপেক্ষে সকল হিসাব নিকাশ করা হয়ে থাকে। এবার আসো গোলীয় পৃষ্ঠের প্রতিসরণের সাধারণ সমীকরণ মিউ বাই ভি প্লাস 1/u ইজ ইকুয়ালস টু মিউ মাইনাস 1/r। যতটুকু পারো মনে রাখো, অত বেশি ইম্পর্টেন্ট না আহামরি, তো এটা একটু লাগবে তোমাদের, ঠিক আছে। আচ্ছা পড়ো। আচ্ছা এরপর আসো আমরা এই যে মাত্রই দেখলাম 1/u প্লাস 1/v ইজ ইকুয়ালস টু 1/f। এখন আমাকে যদি পরীক্ষা জিজ্ঞেস করে 1/u ভার্সেস 1/f এর যে ইকুয়েশনটা আছে সেই ইকুয়েশন থেকে, মানে এই যে ইকুয়েশনটা আছে সেই ইকুয়েশন থেকে আমরা যদি এরকম একটা গ্রাফ বের করতে চাই 1/u ভার্সেস 1/v এর, তাহলে সেই গ্রাফটা কেমন হবে, সেই গ্রাফটা হবে এরকম, ঠিক আছে। এবং এই কোণটার মান হবে 135 ডিগ্রি, এটার মান হবে 45 ডিগ্রি। আশা করি তোমরা এটা খেয়াল করতে পারবে। তাহলে সরল যদি জিজ্ঞেস করা হয় তাহলে কি হবে, নিম্নগামী সরল রেখা হবে, মূল বিন্দুগামী যাবে না, কিন্তু মূল বিন্দুগামী যাবে না, তবে নিম্নগামী সরল রেখা হবে। আশা করি ক্লিয়ার। ডান। আরেকটা হচ্ছে ইউ এবং ভি, এই সূত্রের মধ্যে যদি ইউ এবং ভি এর মধ্যে তুমি গ্রাফ করো তাহলে গ্রাফটা হবে অধিবৃত্ত শেপের, অধিবৃত্ত শেপের। তো এটা একটু খেয়াল রাখতে পারো, অনেক বেশি মানে ডিপের কোয়েশ্চেন আর কি, এগুলো ধরো সবাই পারবে না, সবাই এটা আনসার করা পসিবল না। নেক্সট এবার আসো চিহ্নের প্রথা, কোথায় কোন চিহ্ন বসাবো। সিম্পলি মনে রাখবা ইউ, তোমার কোনো কিছু চিন্তাই করার দরকার নাই, এটা সবার ক্ষেত্রে প্লাস হবে, তাহলে ইউ সবার জন্য কি প্লাস। এবার আসো এফ, এফটা যদি উত্তল লেন্স হয়ে থাকে উত্তল লেন্সের জন্য প্লাস, আর অবতলের জন্য হয়ে থাকে মাইনাস। ভি যদি বাস্তব বিম্ব হয়ে থাকে তাহলে হবে প্লাস, যদি অবাস্তব বিম্ব হয় তাহলে হবে মাইনাস। ডান। আর হচ্ছে এম, এম মানে কি বিবর্ধন, বিবর্ধন মানে কি কতটুকু বড় দেখা গেল এটার পরিমাপ, তাহলে এটা যদি বাস্তব এবং উল্টা হয় তখন সেক্ষেত্রে হবে মাইনাস, আর যদি অবাস্তব এবং সোজা হয় তাহলে মনে হবে প্লাস। মনে চুলকাবে মাথা, আয় হায় এটা কি বললো ভাই, আসলে সঠিক, বাস্তবের ক্ষেত্রে মাইনাস আর অবাস্তবের ক্ষেত্রে প্লাস। ইয়েস, আমি যেটা বলছি সেটাই সঠিক। বাস্তবের ক্ষেত্রে তুমি এটা মনে না রেখে মনে রাখো উল্টার ক্ষেত্রে, উল্টা যেহেতু একটা বাজে জিনিস তাহলে হচ্ছে মাইনাস চিহ্ন হবে, আর মনে রাখবো এটা হচ্ছে সোজার ক্ষেত্রে, তাহলে সোজা যেহেতু মানে নর্মাল হওয়া উচিত তাহলে এটা হবে প্লাস। আচ্ছা খেয়াল রাখবা, তাহলে উল্টা যখন হয় তখন ডেফিনেটলি ওই বিম্বটা বাস্তব হয়ে থাকে, সোজা যখন হয় ডেফিনেটলি ওই বিম্বটা অবাস্তব হয়ে থাকে। সিম্পলি আমরা এটা মোটামুটি শেষ করতে পারছি খুব ভালো মতো, আশা করি তোমরা সবাই এখন থেকে আর এটার জন্য ভুল করবা না। এবার আসো বিম্ব, বিম্ব বলতে কি বোঝায়, যেটাকে আমরা হচ্ছে কি দেখতে পারি লক্ষ্যবস্তু সাপেক্ষে একটা বিম্ব তৈরি হয়। তো এই যে বিম্বটা আছে সেই বিম্বটা দুই ধরনের হতে পারে, একটা হচ্ছে সৎ বিম্ব অথবা বাস্তব বিম্ব, আর একটা হলো অসৎ বিম্ব অথবা অবাস্তব বিম্ব। তাহলে বাস্তব বিম্ব বা সৎ, অবাস্তব বিম্ব বা অসৎ। এখন আসো এই সৎ বিম্বটা কোথায় কি দেখা যায়, এটা মনে রাখবা সিম্পলি, এটা সবার ক্ষেত্রে যেহেতু মানে একদম বাস্তব জিনিস সুতরাং পর্দায় ফেলা যাবে, চোখে দেখা যাবে, চোখে দেখা যাবে, তারপর ধরো ছবি তোলা যাবে, সবকিছু এখানে করা যাবে, এখানে সবগুলোই করা যাবে। আর এই যে অবাস্তব বিম্বটা আছে, অবাস্তব বিম্বটা সিম্পলি মনে রাখবা এটাকে পর্দায় ফেলা যাবে না, এটার ছবি তোলা যাবে না, তবে যারা সবাই পেচ লাগায় সেটা হচ্ছে এখানে চোখে কিন্তু দেখা যাবে, তো চোখে দেখা যাবে, অবাস্তব বিম্ব চোখে দেখা যাবে। ডান। এবার আসো এম বা বিবর্ধন, তো বিবর্ধন এম ইজ ইকুয়ালস টু এল প্রাইম বাই এল। মনে রাখবা এটা হচ্ছে বিম্বের মানে দৈর্ঘ্য, বিম্বের দৈর্ঘ্য, আর এই যে আমাদের এল আছে এটা হলো লক্ষ্য বস্তুর দৈর্ঘ্য, তাহলে স্মল এলটা হলো লক্ষ্য বস্তুর দৈর্ঘ্য, আর স্মল এল প্রাইম এটাকে বলা হয় বিম্বের দৈর্ঘ্য। গেল। এবার আসো ভি এবং ইউ এই দুইটার কথা, ইউ বলতে বোঝায় লক্ষ্য বস্তুর দূরত্ব, লক্ষ্য বস্তুর দূরত্ব, ফাইন, লক্ষ্য বস্তুর দূরত্ব, আর এদিকে আছে ভি, ভি মানে বোঝায় বিম্বের দূরত্ব, তাহলে ভি মানে বোঝায় বিম্বের দূরত্ব, এবং এই যে বিটা আছে, বিটা আছে
এই বিটা কি বোঝায়? এই বিটা বোঝায় যে বিম্বটা আছে, বিম্ব কর্তৃক উৎপন্ন বীক্ষণ কোণ। বীক্ষণ কোণ মানে কি? চোখের মধ্যে যে কোণ সৃষ্টি হয়, দেখার জন্য চোখের মধ্যে যে কোণ সৃষ্টি হয় তাকে বলা হয় বীক্ষণ কোণ। তাহলে বিম্ব কর্তৃক উৎপন্ন বীক্ষণ কোণ। ওকে, আর এদিকে আছে আমাদের আলফা। আলফা বলতে বোঝায় লক্ষ্যবস্তু কর্তৃক বীক্ষণ কোণ। তো আমরা আশা করি এম এর যে মর্মার্থ বা এখানে এম এর যে সূত্রটা আছে, সূত্রটা খুব ভালো মতো বুঝতে পারছি। তাহলে এম দ্বারা কি বোঝায়? কোন একটা লক্ষ্যবস্তুর থেকে বিম্ব কতটুকু বড় তার একটা পরিমাপ হচ্ছে এই বিবর্ধনটা। ফাইন, এবার আসো। এবার ক্ষমতা। ক্ষমতা বলতে কি বোঝায়? পি বোঝায় পাওয়ার। পি ইজ ইকুয়ালস টু 1/f। ঠিক আছে, তাহলে পি ইজ ইকুয়ালস টু 1/f। আর মনে রাখতে হবে ডেফিনেটলি যে এখানে আমরা যে এফটা ইউজ করতেছি সেই এফটা ডেফিনেটলি হইতে হবে মিটার এককে, এবং যে পিটা আমরা ইউজ করতেছি সেই পিটা কিন্তু আমরা পাবো ডায়োপ্টার এককে। ঠিক আছে, এটা কিন্তু আমরা ডায়োপ্টার এককে পাবো, নট ডিবাই। বলতে হবে আমাকে তোমরা যে ডিবাই বলতে আমরা কি বোঝাই, বা ডিবাইটা আমরা আসলে কোথায় পড়ছি, এটা একটু তোমরা একটু বলবো আমাকে। যে ডিবাই এই যে টার্মটা আছে, এই টার্মটা আমরা কেমিস্ট্রির কোথায় পড়ছি বা ফিজিক্সের কোথায় পড়ছি? ওকে, ডান। এবার আসো, পি ইজ ইকুয়ালস 1/f। আমরা যেখানে ছিলাম, যদি এটা এরকম হয় যে ধরো অনেকগুলা গ্লাস একটার পর একটা অ্যাড করছে, একটার পর একটা চশমা অ্যাড করছে, এরকম ভাবে যদি হয় যে আমাদের একটা লেন্স ইউজ করলাম, এটার ক্ষমতা এত, আর এরকম আরো 3-4টা লেন্স ইউজ করলাম, তো মনে রাখবা সিম্পলি তুল্য ক্ষমতা হবে পি ইজ ইকুয়ালস টু P1 প্লাস P2 প্লাস P3 প্লাস P4 প্লাস ডট 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 প্লাস Pn। সিম্পলি তুমি এখান থেকে বলতে পারো যে 1/f, কারণ পরীক্ষায় কিন্তু এভাবেও দিতে পারে যে ধরো অনেকগুলো লেন্স ইউজ করলাম, তুল্য ফোকাস দূরত্ব কত? তুল্য ফোকাস দূরত্ব তুমি ফোকাস দূরত্ব দিয়ে বের করলে হবে না, যোগ করলে হবে না, তুমি হচ্ছে পি সাপেক্ষে বের করবা। তাহলে 1/f1, না আলটিমেটলি তুমি এখানে f1 টফন লাভ নাই, এটাই হচ্ছে আমাদের কিন্তু আলটিমেটলি আনসার। তাহলে আমি এখান থেকে পরের লাইনে এফটা বের করতে পারবো। আশা করি বুঝতে পারছো, তাই না? আশা করি বুঝতে পারছো, ডান। তাহলে তুল্য ক্ষমতা চাইলে আমি সিম্পলি সবগুলোকে যোগ করে দিব। এবার জিজ্ঞেস করছে ত্রুটি। ধরো কেউ চশমা একটু মানে চোখে একটু কম দেখে বা চোখে একটু বেশি দেখে, বেশি দেখে মানে কি, তার হয়তো হাইপারমেট্রোপিয়া হয়েছে, অথবা কম দেখে তার মানে সে মায়োপিয়া হয়েছে। তার যে অসুবিধাই হোক না কেন, সেই অসুবিধার জন্য তাকে একটা চশমা দিতে হবে, তাই না? সেই চশমার জন্য পাওয়ার কতটুকু হবে? তাহলে চশমার পাওয়ার কতটুকু হবে এটা কিন্তু তোমার পরীক্ষায় তুমি এই সূত্র থেকে বের করতে পারবা। তাহলে এই সূত্র পি বলতে বোঝায় পাওয়ার, অর্থাৎ চশমার পাওয়ার। ইউ বলতে কি বোঝায়? ইউ বলতে বোঝায় যেখানে দেখতে চায়, তাহলে যতটুকু দূরত্বে সে দেখতে চায়, যেখানে সে দেখতে চায়, এটা হচ্ছে ইউ, যেখানে সে দেখতে চায়। আর ভি বলতে বোঝায় যেখানে সে অলরেডি দেখে, তাহলে যেখানে সে অলরেডি দেখে, যেখানে দেখতে পায়। ওকে, ডান। তাহলে এখান থেকে তুমি কিন্তু আমাদের এই প্রশ্নের জন্য আনসারটা বের করে ফেলতে পারবা। ডান। এরপর আসো, আমরা এখানে বেশ কিছু টপিক দেখবো। যেমন যদি কম দেখে তাহলে ইউজ করা হয় কি? অবতল লেন্স। অর্থাৎ যদি কারো ক্ষেত্রে মায়োপিয়া হয়ে থাকে, অর্থাৎ আমরা বলতে পারি সেটাকে ক্ষীণ দৃষ্টি বা হ্রস্ব দৃষ্টি, সেই ক্ষেত্রে আমরা ইউজ করে থাকি অবতল লেন্স, এবং তার চশমার পাওয়ার কিন্তু মাইনাস হয়ে থাকে। এবার আসো, যদি কেউ বেশি দেখে, বেশি দেখে মানে কি, আমাদের বয়সে না, আমাদের মা বাবা বয়সে বা কি বলা যায় নানা নানি বয়সে যারা আছে তারা হচ্ছে হাইপারমেট্রোপিয়াতে ভোগেন, এবং হাইপারমেট্রোপিয়াতে যে লেন্সটা ইউজ করা হয় সেই লেন্সটা হচ্ছে একটা উত্তল লেন্স, এবং ওই লেন্সের পাওয়ার থাকে প্লাস এত। আমরা যেমন ধরো আমার এই চশমা, আমার চশমার পাওয়ার হচ্ছে -2, আর আমার আব্বু আম্মুর তাদের ক্ষেত্রে চশমার পাওয়ার গুলো কিন্তু প্লাস। তার মানে মায়োপিয়া এবং হাইপারমেট্রোপিয়া দেখা যায়। এবার আসো চালসে অথবা প্রেস বায়োপিয়া, এটার জন্য বাইফোকাল লেন্স ইউজ করা হয়, বাইফোকাল বা দ্বি উত্তল লেন্স ইউজ করা হয়। এদিকে আছে অ্যাস্টাইগমেটিজম, এটার জন্য ইউজ করা হয় কি বলে সিলিন্ড্রিক্যাল লেন্স। এই অ্যাস্টাইগমেটিজমে আরো বেশ কিছু নাম আছে, একটা হচ্ছে বিষম দৃষ্টি, এবং আরেকটা হচ্ছে নকুলান্ধতা। কি নাম? নকুলান্ধতা। নকুলান্ধতা, খুবই ভালো কথা।
সো এটা কিন্তু আমাদের পরীক্ষার জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ একটা ছক। এই অধ্যায় থেকে তুমি এই চ্যাপ্টার থেকে যখনই যত পরীক্ষা দিবা, যত ডেইলি এক্সাম দাও, উইকলি এক্সাম দাও, মান্থলি এক্সাম, যত জায়গায় যত পরীক্ষা দাও ভাই, এখান থেকে তুমি প্রশ্ন পাবাই। মানে এটা হচ্ছে এমন একটা জায়গা যেটা তোমার একদম কোনোভাবে মিস্টেক করার কোনো অপরচুনিটি থাকা যাবে না। তুমি এটা হয়তো পারবা, কিন্তু পরীক্ষাটা হলে পেস লাগাই যাবা যে কোনটা জানি প্রেস বায়োপিয়া ছিল, কোনটা অ্যাস্টিগমেটিজম ছিল। এইগুলা কোনোভাবেই ভুল করা যাবে না। এখান থেকে যদি কোনো কারণেই যদি ভুল হয়ে যায়, তার মানে তুমি এখান থেকে মোটামুটি 4 থেকে 5 হাজার র্যাঙ্ক পিছিয়ে গেছো শুধুমাত্র একটা কোয়েশনের জন্য। 4 থেকে 5 হাজার র্যাঙ্ক পিছিয়ে গেছো। এবার আসো রুল অফ 6। এটা কিন্তু আমাদের খুবই মজার এবং জনপ্রিয় একটা রুল, এবং এই রুলের মাধ্যমে কোথায় বিম্ব লক্ষ্যবস্তু রাখলে বিম্ব কোথায় উৎপন্ন হবে এটা আমরা খুব ক্লিয়ারলি বের করতে পারবো। সিম্পলি মনে রাখবা, আমাদের লক্ষ্যবস্তু এবং বিম্ব দুইটার যোগফল হইতে হবে কত? 6 হইতে হবে। ফার্স্ট অফ অল এটা হচ্ছে আমাদের সি, দেখি এটা হচ্ছে আমাদের সি, আর এটা কি? এটা হচ্ছে আমাদের এফ। তাহলে ধরো তোমার খুব একটা মিলে নাই যদিও, একটা হচ্ছে আমাদের সি, একটা হলো আমাদের এফ। আচ্ছা, এখন এখান থেকে যে সংখ্যাগুলো বসানো হয়েছে সংখ্যাগুলো একদম পারফেক্ট না, এই জন্য হচ্ছে আমি একটু ক্লিয়ার করে নিই, তাহলে তুমি হয়তো একদম পারফেক্টলি রিয়েলাইজ করতে পারবা। এটা আমি একটু ক্লিয়ার করে নিচ্ছি, তাহলে তুমি একদম পারফেক্টলি ইউজ করতে পারবা। যেমন আমরা এসি তে রাখবো হচ্ছে 3, তাহলে সির মধ্যে আমরা কি রাখবো? সির মধ্যে রাখবো হচ্ছে আমরা 3। আমি হচ্ছে এটাকে 2টাকে মুছে এখানে 3 রেখে দিলাম। তাহলে মোটামুটি এখানে সবগুলা সংখ্যা আসলে চেঞ্জ হবে। বা আমি চাইলে আসলে যেটা করতে পারি সেটা হলো এসিটাকে এখানে বসে নিতে পারি, তাইলে তো সবচেয়ে ভালো হয় আই থিঙ্ক। তো আমি হচ্ছে এটাকে এখানে সি বসাই দিলাম, সি জায়গায় 3 বসাই দিলাম। আর এই যে এখানে আমাদের দেখো, আমার এখানে স্লাইডের মধ্যে একটা ভুল থাকার কারণে তোমার কিন্তু অনেক একটা ভালো জিনিস ক্লিয়ার হয়ে গেল যে কোথায় কোনটা রাখবো, না তো অনেকে মনে থাকে না এখান থেকে শুরু করবো না ওখান থেকে শুরু করবো, এটাই অনেকে ভুলে যায়। তো এটা একটু খেয়াল রাখবা, তাইলেই হবে। তাহলে এখানে হচ্ছে আমরা 3 এর মধ্যে রাখবো সি, এখানে 2 এর মধ্যে তেমন কিছু থাকতেছে না। আর এই যে আমরা 1 পাইছি, একটা হচ্ছে অসীমের মধ্যে থাকবে, তাহলে 1 হচ্ছে অসীমের মধ্যে, 2 হলো বক্রতার কেন্দ্র অর্থাৎ সি এর বাইরে। তাহলে 2 কে পাইছি আমরা বক্রতার কেন্দ্র অর্থাৎ সি এর বাইরে, সি এর মধ্যে পাইছি অর্থাৎ বক্রতার কেন্দ্রে পাইছি 3। সি এবং এফ এর মাঝখানে হলো 4, এফ এবং ও এর মাঝখানে হলো 6, এবং এই যে আমাদের দর্পণটা আছে দর্পণের পিছনে হলো 0। এটা কিন্তু আমরা কিসের জন্য বের করতেছি? একটা দর্পণের জন্য বের করতেছি, লেন্সের প্রায় কাছাকাছি। ঠিক আছে, এখানে যা আনসার আসবে। ফার্স্ট অফ অল দেখো, মনে রাখবা আমরা এখানে যে লক্ষ্যবস্তুটা দেয়া থাকবে, পরীক্ষা তো জিজ্ঞেস করবে যে লক্ষ্যবস্তুর অবস্থান অমুক জায়গায়। ফর এক্সাম্পল ধরো কথায় কথা তোমাকে জিজ্ঞেস করছে পরীক্ষায় যে লক্ষ্যবস্তুর অবস্থান বক্রতা কেন্দ্রে, তাহলে তার আকৃতি, প্রকৃতি এবং অবস্থানটা কোথায় হবে? মনে রাখবা সিম্পলি, যদি 1 থেকে 4 এর মধ্যে কোথাও পড়ে তাহলে সেটা হবে কি? সেটা হবে একটা বাস্তব বিম্ব। যদি 5-এ হয় তাহলে বাস্তব অবাস্তব দুইটাই হইতে পারে, যদি 6-এ হয় তাহলে অবাস্তব হবে শিওর। ঠিক আছে, যদি 6-এ হয় তাহলে এটা শিওর হবে অবাস্তব। আচ্ছা, তার মানে লক্ষ্যবস্তু যদি আমি 1-এ রাখি তাহলে এখানে একটা বাস্তব বিম্ব পাওয়া যাবে, 2-এ রাখলেও বাস্তব বিম্ব, 3-এ রাখলেও বাস্তব বিম্ব, 4-এ রাখলেও বাস্তব বিম্ব, 5-এ রাখলে এটা হচ্ছে কিন্তু অসীমে চলে যায়, তো এটাকে আমরা বাস্তব অবাস্তব দুইটাই বলতে পারি। 6-এ গেলে এটা শিওর অবাস্তব হয়ে থাকবে, এটা তোমাকে মাথায় রাখতে হবে। তো আমরা যেহেতু এখানে পড়ছিলাম যে 3 নাম্বার জায়গায় আমি হচ্ছে রাখবো, অর্থাৎ বক্রতার কেন্দ্রের মধ্যে আমি আমার প্রধান লক্ষ্যবস্তুটাকে রাখবো। তার মানে আমি যে বিম্বটা পাবো সেই বিম্বটা কি হওয়া উচিত? ডেফিনেটলি এটা বাস্তব বিম্ব হওয়া উচিত। আই থিঙ্ক তোমরা এখন এটা গেস করতে পারছো, আমি তোমাদের কারো প্র্যাকটিস দিচ্ছি। এবার বলো আকার কোথায় হওয়া উচিত? যদি এরকম হয়ে থাকে লক্ষ্যবস্তুর সংখ্যা বিম্বের সংখ্যা থেকে কম হয়, আমরা তো বললাম রুল অফ 6। দেখো রুল অফ 6, তাহলে সি মানে লক্ষ্যবস্তুর সংখ্যা যদি 3 হয়ে থাকে, 6 হইতে গেলে, এটা তো 3 অলরেডি আছে, 6 হইতে গেলে আমার আর কত বসানো দরকার? 3 বসানো দরকার না? 3 বসানো দরকার। তাহলে দেখো লক্ষ্যবস্তুর সংখ্যাটাও হলো 3, বিম্বের সংখ্যাটাও হলো 3, যেহেতু দুইটা আমার সেম সংখ্যা, তো বলতে হবে যে এখানে কোনো আকার চেঞ্জ হয় না, বরং সেম আকার থাকে, অর্থাৎ এখানে লক্ষ্যবস্তু এবং বিম্ব দুইটাই সেম সাইজের হয়ে থাকে। ফাইন, অবস্থান কোথায়? এখানেই অবস্থান, কারণ 3 আর 3 মিলে কি হয়? 6 হয়, এখানেই আরেকটা অবস্থান হবে, অর্থাৎ যে সিটা পড়ছি সি এর মতোই হবে। তো এটা তো খুব ইজি ছিল, এই জন্য তুমি পাইরা গেছো। এবার আসো তোমাকে একটু কঠিন কিছু দিই, কঠিন কিছু না, আসলে সবকিছু একটা রুল দিয়ে ফলানো যায়। ধরো এবার দিছি হচ্ছে তোমাকে আমি সি এবং এফ এর মাঝখানে, পরীক্ষায় জিজ্ঞেস করা হলো বক্রতার কেন্দ্র এবং প্রধান ফোকাসের মাঝখানে কি আছে? বক্রতার কেন্দ্র এবং প্রধান ফোকাস এফ, এদের মাঝখানে আমি লক্ষ্যবস্তুটাকে রাখলাম। দেখো
এবার আমাকে বলতে হবে লক্ষ্যবস্তুর তো পাইছি, এখানে পাইছি লক্ষ্যবস্তুটাকে। এবার এটার আকৃতি কি, প্রকৃতি কি, অবস্থান কি, এটা লাগবে। দেখো সিম্পলি এটা বাস্তব না অবাস্তব? আমি যেহেতু এখানে 4-এর মধ্যে পাইছি, 1 থেকে 4-এর মধ্যে কোনো কিছু যদি পাই তাহলে সেই বিম্বটা হয়ে থাকে বাস্তব, তাহলে সিম্পলি এটা বাস্তব গেল। এবার দেখো রুল অফ 6 এর দিকে তাকাও। আমার 4-এর সাথে কত যোগ করলে 6 হয়? 2 যোগ করলে 6 হয়। ইজি জিনিস, 4-এর সাথে 2 যোগ করলে 6 হয়। তাহলে 4 থেকে যদি 6 পাইতে হয় তার মানে 2 যোগ করতে হয়। তাহলে তুমি এই কথা অনুসারে এই লক্ষ্যবস্তুর জন্য বিম্ব কোথায় পাওয়া উচিত? বিম্ব ডেফিনেটলি বক্রতার কেন্দ্রের বাইরে পাওয়া উচিত, তাই না? বক্রতার কেন্দ্রের বাইরে পাওয়া উচিত হচ্ছে এটার লক্ষ্যবস্তুটার জন্য বিম্বটা। তাহলে এটার অবস্থানটা কোথায় হবে? বক্রতার কেন্দ্রের বাইরে। এবং এটা আকারে বড় হবে না ছোট হবে, এটা কিন্তু গুরুত্বপূর্ণ। মনে রাখবা লক্ষ্যবস্তুর সংখ্যা যদি কম হয়, লক্ষ্যবস্তুর সংখ্যা মানে কি? এই হচ্ছে 4, যদি এটা কম হইতো, কিন্তু এখানে কিন্তু কম না, এখানে লক্ষ্যবস্তুর সংখ্যা হচ্ছে কত? লক্ষ্যবস্তুর সংখ্যা 4, বিম্বের সংখ্যা হলো 2, তাই না? এটা বেশি হয়ে গেছে। সিম্পলি মনে রাখবা লক্ষ্যবস্তু যদি বড় সংখ্যা হয়ে থাকে তাহলে বিম্বটা হবে বড়। লক্ষ্যবস্তু বড় মানে লক্ষ্যবস্তুর সংখ্যা যদি ছোট হয়ে থাকে তাহলে বিম্বটা হবে ছোট। যেমন এখানে দেখতেছো এটা হচ্ছে আমাদের 4 আর এটা হলো 2, লক্ষ্যবস্তুর সংখ্যা কত? 4, বিম্বের সংখ্যা কত? 2। বিম্ব কয়টা এটা কিন্তু না, আমি যে কথা বলতেছি বিম্বের সংখ্যা, লক্ষ্যবস্তুকে আমি কোন সংখ্যা দ্বারা প্রকাশ করতেছি, বিম্বের অবস্থানকে আমি কোন সংখ্যা দ্বারা প্রকাশ করতেছি এটা বুঝাচ্ছি। ওকে, তাহলে এখানে হচ্ছে আমরা 4 বসাইলাম, এখানে বসাইলাম 2। এবার এই যে আমরা 4 এবং 2 এটার মধ্যে বড় কোনটা? বড় হচ্ছে 4। মনে রাখবা লক্ষ্যবস্তু যদি বড় হয় তাহলে সে, এই যে আমরা বিম্বটা পাইছি সেই বিম্বটা কি হবে? বড় হবে। মানে লক্ষ্যবস্তুর সংখ্যা যদি বড় হয় তাহলে বিম্বটা হবে বড়, লক্ষ্যবস্তুর সংখ্যা যদি ছোট হয় তাহলে বিম্বটা হবে ছোট। আশা করি এই জিনিসটা ক্লিয়ার। মনে রাখবা লক্ষ্যবস্তুর সংখ্যা যদি ছোট হয় তাহলে বিম্বটাও হবে ছোট, গর্বিত বিম্ব দেখা যাবে। এভাবে তুমি পরীক্ষায় যত ধরনের প্রশ্ন আসো না কেন সবগুলো কিন্তু সলভ করতে পারবা। তো আমরা আমাদের আজকের ক্লাসের একটা মেজর পোর্শন শেষ করছি। এবার ধরতে পারো যে আমরা জ্যামিতিক আলোক বিজ্ঞানের 2.0 শুরু করতেছি, কারণ এখন আমাদের পিছনে দাঁড়ানো আছে বীক্ষণ, এবং এই বীক্ষণ যন্ত্র যা কিছু আছে সবগুলা কিন্তু খুবই ঝামেলার টপিক। অনেক মানে ধরো পেনিক করো যে এটা আমরা খুব ভালো মতো বুঝি না, তো আমরা তোমাদের জন্য এটা এখন শেষ করে দিব। দেখো প্রথমত স্পষ্ট দর্শনের নিকটতম দূরত্ব হলো 25 সেন্টিমিটার এবং দূরতম দূরত্ব হচ্ছে অসীম। অর্থাৎ স্পষ্ট দর্শনে তুমি দূরতম অসীম পর্যন্ত দেখতে পারো, নিকটতম দূরত্ব হচ্ছে 25 সেন্টিমিটার, একটু পর্যন্ত তোমার কাছাকাছি রাখতে হবে। তারপর অনুবীক্ষণ এবং দূরবীক্ষণ, মনে রাখো যে অনুবীক্ষণ যন্ত্র মানে হচ্ছে মাইক্রোস্কোপ, মাইক্রোস্কোপ। দূরবীক্ষণ যন্ত্র মানে হচ্ছে টেলিস্কোপ। তাহলে একটা হচ্ছে মাইক্রোস্কোপ এবং আরেকটা হলো টেলিস্কোপ। মাইক্রোস্কোপের মধ্যে এখানে এটা কি? সরল কাজ, বিবর্ধক কাজ, আতসী কাজ, ম্যাগনিফাইং গ্লাস। এই হচ্ছে এখানে অনুবীক্ষণ যন্ত্রের আর কি কি নাম ডাকা হয়। আচ্ছা, অনুবীক্ষণ যন্ত্র 2 ভাগে ভাগ করা যায়, একটা সরল অনুবীক্ষণ যন্ত্র, সরল অনুবীক্ষণ যন্ত্রকে এগুলো বলা হয়, আর একটা হলো যৌগিক অথবা জটিল অনুবীক্ষণ যন্ত্র। মনে রাখবা এই ক্ষেত্রে আমরা একটা সিঙ্গেল লেন্স ইউজ করে থাকি এবং এই ক্ষেত্রে আমরা 2টা লেন্স ইউজ করে থাকি। আচ্ছা, খুব ভালো কথা। এবার আসো দূরবীক্ষণ যন্ত্র যেটা আছে সেটাকে আবার ভাগ করা যায় 2 ভাগে, একটা হচ্ছে প্রতিফলক দূরবীক্ষণ যন্ত্র আর একটা হলো প্রতিসরক দূরবীক্ষণ যন্ত্র। এই যে আমরা প্রতিফলক দূরবীক্ষণ যন্ত্র পাইছি এটা তুমি সিম্পলি মনে রাখতে পারো নিগ্রহ দিয়ে। নিগ্রহ, ন থেকে হচ্ছে নিউটন, গ্রহ থেকে গ্রেগরি, হ থেকে হচ্ছে হার্সেল। তাহলে নিউটন, গ্রেগরি, হার্সেল এদের নাম মনে রাখতে পারবো আমরা হচ্ছে প্রতিফলক দূরবীক্ষণ যন্ত্রের এক্সাম্পল হিসেবে। আর প্রতিসরণটা তোমার মনে রাখার দরকার নাই, আল্লাহ দুনিয়ায় দেখে রাখো, জাস্ট পরীক্ষায় কিছু একটা কেন্দ্রে চলে আসবে। সো এই জায়গাটুকু কিন্তু থেকে ইতিমধ্যে মেডিকেল ভর্তি পরীক্ষায় প্রশ্ন অলরেডি আসছে, এটা থেকে অলরেডি ইতিমধ্যে দূরবীক্ষণ যন্ত্রের ক্লাসিফিকেশন থেকে পরীক্ষার প্রশ্ন আসছে। আচ্ছা, এবার আসো আমরা এই যে সরল অনুবীক্ষণ যন্ত্রের কথা বলতেছি বা ম্যাগনিফাইং গ্লাসের কথা বলতেছি, এটাতে তো আমরা কি দেখতে পারি? লক্ষ্যবস্তুকে একটু বড় করে দেখতে পারি, তাই না? একটু বড় হিসেবে বিম্বটা পাই। তাহলে ডেফিনেটলি দুনিয়ার যত অনুবীক্ষণ যন্ত্র আছে সবাই চায় বিবর্ধক হিসেবে কাজ করতে। তাহলে অনুবীক্ষণ যন্ত্রের কাজ কি? ছোট বস্তুকে বড় করে দেখা, ছোট বস্তুকে
বড় করে দেখা, তাহলে বিবর্ধক হিসেবে কাজ করে এটা ডেফিনেটলি। আর এখানে যে সরল অণুবীক্ষণ যন্ত্রটা আছে সেটাও বিবর্ধক হিসেবে কাজ করে। কথা হচ্ছে কতটুকু বিবর্ধন করতে পারে, আনসার হচ্ছে 3.5 থেকে 4 গুণ, মাত্র 3.5 থেকে 4 গুণ করতে পারে। আর এই যে জটিল অণুবীক্ষণ যন্ত্র আছে সেটা কতটুকু করতে পারে, সেটা 2000 গুণ বিবর্ধন করতে পারে। এবার আসো সরল অণুবীক্ষণ যন্ত্রের জন্য এখানে একটা সূত্র দেওয়া আছে এবং এই সূত্রটা তোমাকে ইউজ করে পরীক্ষায় কিন্তু মেথ আনসার করতে হয়। মনে রাখবা m is equals to 1 plus d minus a by f। ম্যাক্সিমাম মানুষ সূত্রটা পারে কিন্তু কি দেওয়া কি বোঝায় এটাও জানে না। দেখো ডি বলতে বোঝায় স্পষ্ট দর্শনের নিকটতম দূরত্ব, তাহলে ডি বলতে বোঝায় স্পষ্ট দর্শনের নিকটতম দূরত্ব। তারপরে এফ বলতে বোঝায় ফোকাস দূরত্ব, ফোকাস দূরত্ব। তারপরে এ বলতে কি বোঝায়, এ বলতে কি বোঝায়, এ বলতে বোঝায় চোখ থেকে লেন্সের দূরত্ব, চোখ থেকে লেন্সের দূরত্ব। মানে তুমি একটা অণুবীক্ষণ যন্ত্রের মধ্যে দেখবা না, দেখার সময় তোমার চোখ থেকে তো এটা একটা ডিস্টেন্স আছে, সেই ডিস্টেন্সটাও তোমাকে এখানে বের করতে হবে। চোখ থেকে লেন্সের দূরত্ব, এটাকে আমরা এ দ্বারা প্রকাশ করতেছি। ডান। এবার আসো জটিল অণুবীক্ষণ যন্ত্র বা যৌগিক অণুবীক্ষণ যন্ত্রের ক্ষেত্রে বিবর্ধনের সূত্র কি হবে। মনে রাখবা এখানে তো আমরা দুইটা লেন্স ইউজ করে থাকি এবং মাইনাস বি বাই ও, সরি দুইটা লেন্স বললাম, একটা দর্পণ একটা লেন্স, একটা দর্পণ একটা লেন্স ইউজ করে থাকি। সো এখানে আমরা কি পাই, মাইনাস বি বাই ইউ, এটা হচ্ছে আমাদের দর্পণের জন্য পেয়ে থাকি। আর 1 প্লাস ডি বাই 1 প্লাস ডি বাই এম এফ সি লেখা আছে, সি না, এটা হচ্ছে আই, আই পিস। ওকে, সো এখান থেকে হচ্ছে আমরা এই সূত্রটা পেয়ে থাকি। এটা কিসের সূত্র, এটা হচ্ছে জটিল অণুবীক্ষণ যন্ত্রের সূত্র, জটিল অণুবীক্ষণ যন্ত্রের সূত্র। ভি ইউ ডি এফ এগুলোর ভ্যালু আশা করি তুমি জানো। যেহেতু আমরা এখানে লেন্স ইউজ করতেছি, লেন্স ইউজ করতেছি, সুতরাং এখানে আমাদের ই বলতে কি বোঝায়, আই পিস বলতে বোঝায়, অর্থাৎ অভিনেত্র লেন্স, অভিনেত্র লেন্স ইউজ করতে পারি। নেক্সট এখানে একটা ম্যাথ দেওয়া আছে, আমরা সিম্পলি এখানে করতে পারবো। দেখো এফ দেওয়া আছে, সিম্পল এফ দেওয়া আছে। নেক্সট ন্যূনতম এত এত এত, আচ্ছা স্পষ্ট দর্শনের ন্যূনতম দূরত্ব এত, তার মানে এটা কিসের ভ্যালু, এটা কিন্তু ভাই ডি এর ভ্যালু। কতটুকু দূরে চোখ রাখা যায়, এতটুকু দূরে চোখ রাখা যায়, তার মানে এটা হবে আমাদের এ এর ভ্যালু। তাহলে আমরা যদি বলি কত বড় করে দেখা যাবে, তার মানে বিবর্ধনের সূত্র বসাইতে হবে, m is equals to 1 plus d minus a by f। 1 plus d এর জায়গায় বসাবো 0.25, এর জায়গায় বসাবো 0.1, এর জায়গায় বসাবো 0.1, f এর জায়গায় বসাবো 0.15। তো আমাদের আলটিমেট ভ্যালু কত আসছে, 1 plus 0.25 minus 1, that means 0.15, 0.15 by 0.15, ultimately 1 plus 1 সমান 2 গেল। এবার আসো কেপলার অথবা নভু অথবা প্রাচীনতম বা অ্যাস্ট্রোনমিক্যাল দূরবীক্ষণ যন্ত্র যেটা থাকে, এই যে দূরবীক্ষণ যন্ত্রটা আছে এটা সম্পর্কে আমাদের একটু টুকটাক করতে হবে। তো আমরা এই দূরবীক্ষণ যন্ত্রে কি ইউজ করে থাকি, এই দূরবীক্ষণ যন্ত্রে ডেফিনেটলি আমরা দুইটা লেন্স ইউজ করে থাকবো। এখন দেখো আমি আগে একটা কথা ভুল বলছিলাম, সেটা হচ্ছে দর্পণ ইউজ করে থাকি, এখানে দর্পণ না বরং দুইটা লেন্স ইউজ করে থাকি। এবং তোমাকে এখানে পরীক্ষার সময় সবচেয়ে বেশি যে জায়গায় কনফিউশন করে সেটা হলো আমরা যেটা দূরবীক্ষণ যন্ত্র এবং আরেকটা হলো অণুবীক্ষণ যন্ত্র, এদের মধ্যে প্রাইম পার্থক্য কোথায় আছে, অণুবীক্ষণ আর একটা হলো দূরবীক্ষণ, দুইটার মধ্যে পার্থক্য কি। দেখো ছোট ছোট মাইক্রো লেভেলের যেসব জীবাণু আছে সেসব জীবাণুকে দেখার জন্য আমরা ইউজ করে থাকি অণুবীক্ষণ যন্ত্র। তার মানে আমরা এখানে দুইটা লেন্স পাওয়া যায়, একটা হচ্ছে অভিলক্ষ, অভিলক্ষটা থাকে অভিলক্ষ যে বস্তুটা থাকে সেই বস্তুর কাছাকাছি, তাহলে একটা লেন্সের নাম হলো অভিলক্ষ লেন্স আর একটা লেন্সের নাম হলো অভিনেত্র লেন্স। তাহলে একটা নাম অভিলক্ষ লেন্স আর একটা নাম হচ্ছে অভিনেত্র লেন্স। দেখো অভিলক্ষ লেন্স যেটা আছে সেটা থাকে লক্ষ্য বস্তুর কাছাকাছি। মনে রাখবা লক্ষ্য বস্তু যতটুকু ছোট লেন্স ততটুকু সে প্রপোর্শনে ছোট বড় হয়। তাহলে লক্ষ্য বস্তু যদি ছোট হয়ে থাকে, যেহেতু আমি জীবাণু দেখতেছি অনেক ছোট ছোট জিনিস, সুতরাং এটা হচ্ছে আমাদের লক্ষ্য বস্তুটা হবে যেহেতু ছোট, সুতরাং এই লেন্সের জন্য সবকিছু হবে ছোট ছোট, এই লেন্সের সবকিছু হবে কি ছোট ছোট, উন্মেষের কথা বলো ছোট, ফোকাস দূরত্বের কথা বলো ছোট। আর অভিনেত্র মনে রাখবা যেহেতু এটা মানে ধরো এই হচ্ছে আমার অণুবীক্ষণ যন্ত্র, আমি দেখতেছি এদিকে আছে জীবাণু এদিকে আছে আমি বড় না জীবাণু বড়, ডেফিনেটলি জীবাণু অনেক ছোট তাই না, তার মানে আমি এখানে বড়, তাহলে
তুলনামূলকভাবে বড় বস্তু এখানে অবস্থিত। দ্যাটস ওয়াই এখানে উন্মেষ বলো, এখানে ফোকাস দূরত্ব বলো, সবকিছু এখানে বেশি বেশি। অভিলক্ষ, অভিনেত্র, আশা করি ক্লিয়ার হয়ে গেছে। এবার আসো দূরবীক্ষণ যন্ত্র। দূরবীক্ষণ যন্ত্র, এটার ক্ষেত্রে জাস্ট উল্টাটাও ঘটে না। আমরা এখানে আকাশের তারাটা দেখি, তো আকাশের তারা কি আমার চেয়ে বড় না ছোট? ডেফিনেটলি বড়। সুতরাং এখানে আমরা অভিলক্ষ লেন্সটা সবসময় বড়, ফোকাস দূরত্ব বড় উন্মেষে পেয়ে থাকি। অভিনেত্রর ক্ষেত্রে জাস্ট অপোজিট, আকাশের তারার তুলনায় আমরা যথেষ্ট পরিমাণে ছোট। এই কথাটা এখানে আমরা বোঝানোর চেষ্টা করলাম। খুবই বেসিক, এবং পরীক্ষায় কিন্তু ধরো এই বীক্ষণ যন্ত্রগুলো থেকে কিছুই যদি না আসে, তাও যেটা আসতে পারে সেটা হচ্ছে এই জায়গাটা। খুবই খুবই সুপার লেভেলের ইম্পর্টেন্ট। কতটুকু ইম্পর্টেন্ট তুমি হচ্ছে কোয়েশ্চেন সলভ করতে গেলে বুঝতে পারবা। এবার আসো নেক্সটে আছে কেপলারের সূত্র। সূত্রটা কি? এফ ও বাই এফ সি। আচ্ছা, এখানে সি বলা আছে, ই হবে আর কি। ও বলতে বোঝায় হচ্ছে আমাদের অবজেক্ট, আর ই বলতে বোঝায় আইপিস। অর্থাৎ ও বলতে বোঝায় অভিলক্ষ, অভিলক্ষ লেন্সের ফোকাস দূরত্ব। ই বলতে বোঝায় অভিনেত্র লেন্সের ফোকাস দূরত্ব। আশা করি বুঝতে পারছো। আচ্ছা, ডি বলতে কি বোঝায়? স্পষ্ট দর্শনের নিকটতম দূরত্ব। এবার আসো, এবার কি আছে? প্রতিফলক লেন্স, নাকি প্রতিফলক দূরবীক্ষণ যন্ত্র। আচ্ছা, তো প্রতিফলক দূরবীক্ষণ যন্ত্রের ক্ষেত্রে আমরা তিনটা যন্ত্রপাতি ইউজ করে থাকি। ফার্স্ট অফ অল উত্তল লেন্স ইউজ করে থাকি, এবং দুইটা দর্পণ ইউজ করে থাকি। একটা হলো অবতল দর্পণ এবং আরেকটা হলো সমতল দর্পণ। তাহলে একটা হলো অবতল দর্পণ, আরেকটা হলো সমতল দর্পণ। এটার ক্ষেত্রে এম এর ভ্যালুটা তোমাকে মুখস্থ রাখতে হবে। আগেরটার ক্ষেত্রেও এম এর ভ্যালুটা তোমাকে মুখস্থই রাখতে হইতেছিল। ঠিক আছে? ধরো তোমার কোনো কারণে অসীম দূরত্বে ফোকাসিং এর কথা জিজ্ঞেস করছে। এটার ক্ষেত্রে হইতে পারে, এটার ক্ষেত্রে হইতে পারে, এটার ক্ষেত্রে, এটা তো নাই, এটার ক্ষেত্রে হইতে পারে, মানে এগুলোর ক্ষেত্রে হইতে পারে। যার জন্য জিজ্ঞেস করো না কেন, যখন তোমাকে বলবে যে অসীম দূরত্বে ফোকাস করো, অসীম দূরত্বে ফোকাস করার মাধ্যমে এখানে বলতে তুমি রেজাল্ট মনে রাখবা। অসীম দূরত্বে যখন দিবে, অসীম দূরত্বে ফোকাস করার জন্য, অসীম দূরত্বে ফোকাস করার জন্য, তখন সিম্পলি এই ডি এর ভ্যালুটা কত আসবে? ডি এর ভ্যালুটা অনেক বেশি আসবে, অনেক বেশি আসবে। ডি এর ভ্যালুটা অনেক বেশি আসবে, অর্থাৎ ইনফিনিটি আসবে। তাহলে ডি এর ভ্যালু হবে ইনফিনিটি। 1/ইনফিনিটি সমান 0 হয়ে যাবে আলটিমেটলি। 1/ইনফিনিটি সমান 0 হয়ে যাবে। আশা করি বুঝতে পারছো। তো আমরা মোটামুটি আমাদের বীক্ষণ যন্ত্রের যে পড়াশোনা সেটা শেষ করলাম। আমরা অধ্যায়ের সর্বশেষ পার্টে চলে আসছি, যেখান থেকে আমাদের প্রিজম নিয়ে পড়াশোনা শুরু। দেখো, এটা হচ্ছে আমাদের একটা প্রিজম। প্রিজমের ছবি এখানে দেখানো হয়েছে, এবং এখান থেকে দেখো এদিক থেকে একটা রশ্মি আপতিত হইতেছে, এখান থেকে একটা রশ্মি আপতিত হইতেছে। যদি এটা প্রিজম না হয়ে এরকম একটা কিছু হইতো, ধরো কাইন্ড অফ বিষয়টা এরকম, এটা সমান্তরাল, এদিক দিয়ে একটা কিছু আসছে, এমনি দিক, এদিক দিয়ে একটা কিছু আসছে, ঠিক আছে, এদিক দিয়ে একটা কিছু আসছে, দেন এদিকে গেছে, ঠিক আছে। এদিকে একটা কিছু আসছে, দেন এটা আবার সেম কোণে ফিরে যাইতো। এই কোণ যতটুকু কোণ ছিল, এটা এতটুকু কোণে হইতো যদি এই দুইটা সমান্তরাল হইতো। ঠিক আছে? প্রিজমের ক্ষেত্রে কি হইলো, এরা যে মাধ্যম, এটাও কিন্তু একই মাধ্যম। মাঝখানে এখানে হচ্ছে একটা কাঁচ মাধ্যম আছে। ধরো এটা বাতাস, এটা কাঁচ, এটা বাতাস, এরকম ভাবে আছে। বাট এখানে যেটা অসুবিধা, এটা এদিকে একটা আছে, এখানে আরেকটা দিচ্ছে, যে দুইটা হচ্ছে সমান্তরাল না। সমান্তরাল না থাকার কারণে এখানে কিন্তু কাহিনীটা উল্টাটা হবে, এখানে কিন্তু কাহিনীটা মিলবে না। তাহলে এখানে হচ্ছে আমাদের কি আছে, এদিকে আপতিত রশ্মি আপতিত হয়েছে, অবিলম্ব অবিলম্ব টানলাম, এটা হচ্ছে আমাদের অবিলম্ব ছিল। ফাইন, আমি হচ্ছে এই কালারটা না নিয়ে অন্য কালার নিই। দেখো, এটা হচ্ছে আমাদের আপতিত রশ্মি, এখানে ছিল অবিলম্ব, তাই না? তাহলে যেহেতু প্রতিসরিত নতুন একটা মাধ্যমে আসছে, সো দ্যাটস ওয়াই নতুন একটা মাধ্যম হিসেবে আমরা পাইছি এই লাইনটাকে। এটা হচ্ছে আমাদের প্রতিসরিত রশ্মি। ফাইন, তাহলে এটা হচ্ছে আমাদের প্রতিসরণ কোণ। আর যেহেতু এদিকে যাওয়ার কথা ছিল, এদিকে চলে আসছে, সুতরাং এটাকে বলা হয় আমরা বিচ্যুতি, তাই না? প্রথম বিচ্যুতিকে। এবার এটা তো এদিকে আসছে, আবার তো তোমার এখানে কাছ থেকে বাতাসের মধ্যে যাবে, কাছ থেকে বাতাসের মধ্যে যাবে, তাই না? এবার এখান থেকে এদিকে চলে গেল, এদিক থেকে এদিকে চলে গেল, এবং এটা হচ্ছে তোমার কি বলা যায়, অবিলম্ব। তাহলে অবিলম্ব, আর এদিক থেকে কি আসলো, এদিকে চলে গেল। ওকে ফাইন, এটা হচ্ছে আমাদের এখন প্রিজম। এই প্রিজমের মধ্যে এটাকে বলা হয় প্রিজম কোণ। তাহলে এটাকে বলা হয় প্রিজম কোণ, কাকে বলা হয়, একে বলা হয় প্রিজম কোণ। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কথা। প্রিজম কোণ পরীক্ষার সময় একটা মানে জিজ্ঞেস করা হয় বলতে কি, এটার ভ্যালু দেওয়া থাকে পরীক্ষার সময়, মুখস্থ তোমার
এখান থেকে মুখস্থ বসাওয়ার জন্য বসাও না কেন, এটা দিয়ে ম্যাথ করতে হয়। আচ্ছা, তাহলে আমরা এখান থেকে কি পাইলাম আলটিমেটলি? এখান থেকে আমরা একটা ডেলের ভ্যালু পাইলাম, যে ডেলটা হচ্ছে আলটিমেটলি বিচ্যুতি কোণ। তাহলে এখানে যে ব্যবধানটা ঘটলো, দেখো প্রথম এদিক দিয়ে যাচ্ছিল, এটা হচ্ছে আমাদের যাওয়ার কথা, এদিকে আমাদের কি আছে, এদিক দিয়ে আমার আলটিমেটলি গেছে, শেষ পর্যন্ত দুইবার বিচ্যুত হয়ে এদিকে শেষ পর্যন্ত গেছে। এটাকে যদি আমি পেছন দিকে বর্ধিত করি, তাহলে এখানে যে কোণটা পাওয়া যায় সেই কোণটাই হচ্ছে বিচ্যুতি কোণ। আচ্ছা, তাহলে এটাকে বলা হয় প্রিজমের ভূমি, এটাকে বলা হয় প্রিজমের কোণ। এবার আসো, যদি আমরা দেখি এই প্রিজমের কোণটা 10 ডিগ্রি চেয়ে কম আছে, তখন তাকে বলা হয় এটা হচ্ছে আমাদের কি, সরু প্রিজম। যদি বলা হয় প্রতিসারক কোণ 6 ডিগ্রির চেয়ে কম আছে, তখন তাকে বলা হয় সরু প্রিজম। এটা কিন্তু পরীক্ষায় ইসাক স্যার এবং তপন স্যার দুই বই থেকে মিলায় তোমার বলছি। ইসাক স্যারের বই, তপন স্যারের বই, দুইটাকে মিলায় মানে কম্বাইন করলে যেটা আছে সেটা হলো প্রিজম কোণ 10 ডিগ্রির চেয়ে কম হইলে সেটা হচ্ছে সরু প্রিজম। তপন স্যারের বই লেখা আছে প্রতিসারক কোণ 6 ডিগ্রির চেয়ে কম হলে সেটাকে বলা হয় সরু প্রিজম। সিম্পলি মনে রাখলাম। বিচ্যুতির নরমাল সূত্র হচ্ছে এই ডেল ইজ ইকুয়ালস টু I1 প্লাস I2 মাইনাস এ। পরীক্ষায় এটা কম আসে, পরীক্ষায় সবচেয়ে বেশি আসে যেটা পুরো অধ্যায়ের অন্তত থার্ড বা সেকেন্ড বা ফোর্থ ইম্পর্টেন্ট সূত্রের মধ্যে একটা হচ্ছে সৌর বিচ্যুতি ডেল ইজ ইকুয়ালস টু মিউ মাইনাস 1 ইন্টু এ। এটা খুবই গুরুত্বপূর্ণ এবং পরীক্ষা কিন্তু এটা রেগুলারলি আসে। ওকে, তো এটা কিন্তু ইজি, এর চেয়ে সহজ আর সূত্র কেমন হয়। মিউ জায়গায় মিউ দেওয়া থাকবে, পরীক্ষায় মিউ বসাবা, এর ভ্যালুটা দেওয়া থাকবে, এ বসাবা। মিউ কিন্তু পরীক্ষায় নাও দেওয়া থাকতে পারে, ধরো পানি দিল, কেরোসিন দিল, সেগুলোর ক্ষেত্রে কিন্তু খুবই ইজি। আচ্ছা, না তারপর আসো বিচ্যুতি। মনে রাখবা বিচ্যুতিটা লাল আলোতে সবচেয়ে বেশি হয়, লাল আলোতে সবচেয়ে বেশি বিচ্যুতি হয়। আর বেগুনি আলোতে, সরি সবচেয়ে বেশি বললাম কেন, সবচেয়ে কম বিচ্যুতি হয়। আর বেগুনি আলোতে সবচেয়ে বেশি বিচ্যুতি হয়, বেগুনি আলোতে সবচেয়ে বেশি বিচ্যুতি হয়। কোন আলোতে কোনটা কি হয় এটা কিন্তু আমি অধ্যায় 7 ভৌত আলোক বিজ্ঞান অধ্যায় পড়াই। আচ্ছা, তারপর আসো হলুদ আলোতে। লাল আলোতে সবচেয়ে কম, বেগুনি আলোতে সবচেয়ে বেশি, আর হলুদ আলো হচ্ছে একটা মধ্যরশ্মি। তাহলে হলুদকে বলা হয় মধ্যরশ্মি। নেক্সট, ন্যূনতম বিচ্যুতি। এই সূত্র তোমার পরীক্ষার জন্য ইনফিনিটি স্টার। এই অধ্যায়ের এই সূত্রটাই মানুষ একটু পড়তে কষ্ট লাগে, পরীক্ষায় এখান থেকেই সবচেয়ে বেশি প্রশ্ন আসে, সবচেয়ে বেশি স্টার হচ্ছে এই ইকুয়েশনটার জন্য। অধ্যায়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে সূত্রটা আছে সেটা। তাহলে ন্যূনতম বিচ্যুতি মিউ মিনিমাম ইজ ইকুয়ালস, সরি মিউ মিনিমাম কি বলছি, মিউ ইজ ইকুয়ালস টু, দেখো এটা কিন্তু ন্যূনতম বিচ্যুতি নির্ণয় সূত্র, বাট এখানে মিউ মিনিমাম কোনটা, মিউ মিনিমাম কিন্তু এটা, মিউ মিনিমাম কিন্তু এটা, আমরা এটা বের করতেছি। মিউ ইজ ইকুয়ালস টু sin a প্লাস ডেল m বাই 2 বাই sin a বাই 2। এখান থেকে আমরা বের করতে পারবো যে কোনো ধরনের। পরীক্ষার জন্য এটা ইনফিনিটি লেভেলের ইম্পর্টেন্ট, ইনসেন্ট, মাস্ট মনে রাখতেই হবে তোমাকে। বিচ্যুতি পড়লাম, এবার আসলে আমরা বিচ্ছুরণ সম্পর্কে পড়ি। বিচ্যুতি মানে কি, একটু ডেভিয়েশন ঘটে যাওয়া, এখান থেকে ওদিকে চলে গেছে। বিচ্ছুরণ মানে ছড়ায় পড়া। সো ছড়ায় পড়া অবশ্যই তোমাকে জানতে হবে। যেমন মূল বর্ণ এবং মৌলিক বর্ণ দুইটাই বলা হয় অনিলাকে, অর্থাৎ আসমাটি, নীল এবং লাল, এই তিনটাকে বলা হয় মূল বর্ণ বা মৌলিক বর্ণ। প্রাথমিক বর্ণ বলা হয় RGB, অর্থাৎ রেড, গ্রিন, ব্লু। গেল। এদিকে আছে বিশুদ্ধ বর্ণ। বিশুদ্ধ বর্ণ মনে রাখবা যে আমাদের ওই যে 7 কালারের আছে ভিভ গিয়র, এখান থেকে তুমি মোটামুটি ভালোভাবে খেয়াল রাখতে পারবা। তো আমরা হচ্ছে মূল বর্ণ পড়লাম, মৌলিক বর্ণ পড়লাম, প্রাথমিক বর্ণ পড়লাম এবং এখান থেকে বিশুদ্ধ বর্ণ পড়লাম। তাহলে এবার আমরা নেক্সটে যেতে পারি। এরপর আসছে রংধনু। রংধনুর ক্ষেত্রে কি কি প্রসেস হয় দেখো। রংধনুর ক্ষেত্রে বিচ্ছুরণ হয়, অপবর্তন হয়, পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন হয়। তো এই তিনটা কিন্তু মাথায় রাখতে হবে যে রংধনু বেসিক্যালি তিনটা প্রসেসের ফল বা তিনটা প্রক্রিয়ার ফল। রংধনু হয়ে থাকে বিচ্ছুরণ, অপবর্তন এবং পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনের মাধ্যমে। ফাইন, এবার আসো কৌণিক বিচ্ছুরণ। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। কৌণিক বিচ্ছুরণ থিটা ইজ ইকুয়ালস টু, এখানে আছে ডেল ভি মাইনাস ডেল আর। ডেল ভি মানে হচ্ছে ভায়োলেট বা বেগুনি আলোতে বিচ্যুতি মাইনাস রেড বা লাল আলোতে বিচ্যুতি। তাহলে কৌণিক বিচ্ছুরণ, এখান থেকে তুমি এই থিটার ভ্যালুটা মনে রাখতে পারবা। আবার থিটা ইজ ইকুয়ালস টু এ মিউ ভি বাই মাইনাস মিউ আর। পরীক্ষা আসলে এটা এসে আসে, এটা তেমন একটা আসে না। সেকেন্ডটা তোমার মাস্ট মনে রাখতে হবে। এটা কিন্তু ইজি। দেখো আমরা এই যে ডেল ভি ইজ ইকুয়ালস টু কি পড়ছিলাম, এ ইনটু মিউ ভি মাইনাস 1 মাইনাস ডেল আর ইজ ইকুয়ালস টু কি পড়ছি, এ ইনটু মিউ আর মাইনাস 1। একটু আগেই পড়ছি, কোথায় পড়ছি তুমি সিম্পলি যদি মনে রাখতে পারো, এই যে দেখো এখানে পড়ছি মিউ মাইনাস 1 ইন্টু এ। ঠিক আছে।
তো আমরা এখানে লিখলাম। এখন ধরো আমি হচ্ছে এটাকে কমন নিয়ে নিলাম, তাহলে মিউ ভি মাইনাস ওয়ান মাইনাস মিউ আর প্লাস ওয়ান, তাহলে মাইনাস ওয়ান প্লাস ওয়ান কাটা আলটিমেটলি এ ইন্টু মিউ ভি মাইনাস মিউ আর। এই হচ্ছে আমাদের কথাবার্তা। এবার আসো বিচ্ছুরণ ক্ষমতা। বিচ্ছুরণ ক্ষমতা W is equals to mu v minus mu r by del is equals to mu v minus mu r by mu minus 1। তাহলে এটা কিন্তু পরীক্ষা কিন্তু খুব বেশি আসে না, তবে কম আসে, মানে কম হইলেও আসে আর কি, মোটামুটি ইম্পর্টেন্ট। সূত্রটা একটু মনে রাখা কঠিন। তো এই অধ্যায়ের শেষের দিকে যে সূত্রগুলো আছে এখানে কিন্তু আমরা অনেকগুলো সূত্র পেলাম। খালি সূত্রই দেখতেছি, একটা করে সূত্র, সরু প্রিজমের সূত্র পড়ছি, এখান থেকে আমরা ন্যূনতম বিচ্যুতির সূত্র পড়ছি, এখান থেকে আমরা কৌণিক বিচ্ছুরণের সূত্র পড়ছি, এখানে আবার বিচ্ছুরণ ক্ষমতার সূত্র পড়তেছি। তো এই সূত্রগুলো কিন্তু বারবার আসতেছে এবং এই সূত্রগুলো আমাদের পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, এটা মাস্ট লাগবে। এরপরে এখানে লাস্ট অফ অল আছে বর্ণালী পাঠের প্রয়োজনীয়তা। এটা মনে রাখার ট্রিক্স কি? মনে রাখার ট্রিক্স হচ্ছে অধম ল্যামডা মিউ। কই গেল ল্যামডা? কই, এই যে ল্যামডা। দেখো কেমনে কি মনে রাখা যায়। আরো তরঙ্গ দৈর্ঘ্য, তরঙ্গ দৈর্ঘ্য মানে কি ল্যামডা, এখানে দেওয়া আছে প্রতিসরণাঙ্ক, প্রতিসরণাঙ্ক মানে কি মিউ, এখানে দেওয়া আছে। তারপর অধম, ধ থেকে হচ্ছে ধাতুর বৈশিষ্ট্য, তারপরে আবার ধ থেকে ধাতুর নাম ও প্রকৃতি, ম থেকে মৌল শনাক্তকরণ, আর অ থেকে আবহমণ্ডলের আঁক। মোটামুটি আমরা কিন্তু এই অধম ল্যামডা মিউ দিয়ে এই বর্ণালী পাঠের প্রয়োজনীয়তার যে প্রয়োজনীয়তাগুলো আছে প্রয়োজনীয়তাগুলো মনে রাখার চেষ্টা করতে পারলাম। তো মোটামুটি এই ছিল আমাদের এই চ্যাপ্টার থেকে। এছাড়া সৌর প্রণালীতে 700টা দেখা যায়, ফ্রনহোফার যে লাইনটা আছে সেটা সম্পর্কে দেখবা। আমরা বেসিক্যালি জ্যামিতিক আলোক বিজ্ঞান এই চ্যাপ্টারটা শেষ করলাম। ইনশাআল্লাহ খুব ভালোভাবে এই চ্যাপ্টারটা তুমি শেষ করতে পারছো। সো এই চ্যাপ্টার দেখার পরে, এই ক্লাসটা করার পরে এখন তোমার নেক্সট কাজ হচ্ছে এখান থেকে আমাদের এই ক্লাসটা করে ফেলা। এরপরে তোমার নেক্সট কাজ কি হবে? এর পরে তোমার নেক্সট কাজ হচ্ছে তোমাকে কিন্তু ইতিমধ্যে আমরা ফিজিক্সের বিগত বছরে আসা মেডিকেলের সকল প্রশ্ন সলভ করাই দিচ্ছি। সো মেডিকেল আসা সকল প্রশ্ন তুমি আগে সলভ করে নিবা। তারপরে অনুশীলনীর প্রশ্ন, বোর্ড বইয়ের অনুশীলনীতে যেসব প্রশ্ন আছে সেগুলো কিন্তু আমরা সলভ করাই দিচ্ছি, এটা তুমি সলভ করবা। আর সাথে বোর্ড পরীক্ষার প্রশ্নটাও সলভ করে ফেলা উচিত। বোর্ড পরীক্ষার প্রশ্নে যেসব প্রশ্ন ক্যালকুলেটরে খুব এক্সট্রিম লেভেলের টাফ, ওইগুলা বাদে যেগুলা বাংলা মুখস্থ ইনফো টাইপের প্রশ্ন, সেগুলো অবশ্যই বোর্ড প্রশ্নগুলো সলভ করো। সো বেসিক্যালি এর মাধ্যমে আমরা শেষ করলাম আমাদের জ্যামিতিক আলোক বিজ্ঞান। আমাদের মেডিকেল প্রোগ্রামে আমরা তোমাদেরকে ইনশাল্লাহ এইভাবে ডেডিকেটেডলি একদম কনসেপচুয়াল ক্লাস থেকে শুরু করে হ্যান্ড ক্যালকুলেশন, প্র্যাকটিস ক্লাস এবং তার পরবর্তীতে এক্সাম, এই সব কিছুর মাধ্যমে তোমাদেরকে প্রিপেয়ার করতে ইনশাআল্লাহ বদ্ধপরিকর। সবার জন্য শুভকামনা থাকলো, তোমাদের প্রত্যেকের মেডিকেল এডমিশনের যাত্রা সবচেয়ে স্মুথ হোক সবার জন্য। আসসালামু আলাইকুম আরো একবার।